আচ্ছা, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়া, সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? সাউন্ড এবং এভরিথিং ক্লিয়ার আছে? ঠিক মতো শোনা এবং দেখা যাচ্ছে সব? একটু সবাই কমেন্ট করেন। একটু দেখতে চাই যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো শোনা এবং দেখা যাচ্ছে কিনা সবকিছু। জি, যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 10টা 10 মিনিট হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিব। তার আগে একটু সবাই বলেন যে আমরা ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ, তাই না? অনুপাত বিশ্লেষণ। তো অনুপাত বিশ্লেষণের যে গুরুত্ব, এই গুরুত্ব তো আলাদা করে বলার কিছু আছে আমাদের, বলেন তো? এই অনুপাত বিশ্লেষণ যে কত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই সম্পর্কে তো আসলে আলাদা করে কিছু বলার নাই। এটা আসলে আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অনুপাত বিশ্লেষণ। তো চলেন অনুপাত বিশ্লেষণ থেকে আমরা কিছু আলোচনা করি। ঠিক আছে, দেখেন। আচ্ছা, তো অনুপাত বিশ্লেষণের আগে আমাদেরকে আগে জানতে হবে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, বুঝতে পেরেছেন? আর্থিক বিবরণী বিশ্লেষণ, ওকে। চ্যাপ্টারের নাম কিন্তু আর্থিক বিবরণী বিশ্লেষণ, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা আর্থিক বিবরণী করি, তো এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করার তিনটা পদ্ধতি রয়েছে। কয়টা পদ্ধতি ভাইয়া? আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতি হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। পরীক্ষায় আসবে যে আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতি কয়টি? উত্তর তিনটি। নাম্বার ওয়ান হচ্ছে ভাইয়া উলম্ব বিশ্লেষণ, ঠিক আছে। নাম্বার ওয়ান কি বলেছি ভাইয়া? উলম্ব বিশ্লেষণ। নাম্বার টু হচ্ছে আনুভূমিক বিশ্লেষণ, ঠিক আছে। নাম্বার টু কি? আনুভূমিক বিশ্লেষণ। আর নাম্বার তিন যেটা, সেই নাম্বার তিনের নাম হচ্ছে ভাইয়া অনুপাত বিশ্লেষণ। মনে থাকবে, নাম্বার তিন যেটা তার নাম কি? তার নাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ, ওকে। তো এই যে দেখেন, আমরা এই যে অনুপাত বিশ্লেষণ, এটা হচ্ছে আমাদের এইচএসসি সিলেবাসে আছে, সে কারণে আমরা ফোকাস দিব কোনটাতে? এটাতে। কিন্তু নরমালি আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের কয়টি পদ্ধতি? আর্থিক বিবরণী বিশ্লেষণের আমাদের পদ্ধতি হচ্ছে ভাইয়া তিনটি। কয়টি পদ্ধতি? তিনটি পদ্ধতি। তো এই তিনটি পদ্ধতির মধ্যে আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন সিলেবাসে আছে শুধুমাত্র অনুপাত বিশ্লেষণ। কিন্তু আমাকে জেনে রাখতে হবে যে আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতি আছে কয়টা? তিনটা পদ্ধতি আছে। যে তিনটি পদ্ধতি আমাদেরকে জানতে হবে, আমরা শিখবো অনুপাত বিশ্লেষণ, ওকে। এবার আসি আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, দেখেন। তাহলে অনুপাত বিশ্লেষণে আমাদের যেটা সর্বপ্রথম জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া তারল্য অনুপাত। কি অনুপাত? তারল্য অনুপাত, হ্যাঁ। তারল্য অনুপাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ওকে। আচ্ছা, তো এই তারল্য অনুপাতটা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নরমালি তারল্য অনুপাত থেকে আমাদের একটা প্রশ্ন থেকে থাকে, ওকে। তাহলে তারল্য অনুপাতের অ্যাকচুয়ালি কাজ কি? তারল্য অনুপাতের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা। কি করা? চলতি দায়, অথবা এটাকে আমরা বলতে পারি স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা। চলতি অথবা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা, হ্যাঁ। দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা, এটার অর্থ কি ভাইয়া বলেন তো? এটার অর্থ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে চলতি দায়গুলো আছে, চলতি দায় কাকে বলে? 1 বছরের কম সময় পর্যন্ত যে দায় থাকে তার নাম চলতি দায়। তো এই 1 বছরের কম সময়ে যে আমাদের দায় আছে, এই দায়গুলোকে আমি পরিশোধ করতে পারবো কিনা, এই জিনিসটা আমরা জানতে পারবো কিসের মাধ্যমে? আমরা জানতে পারবো তারল্য অনুপাতের মাধ্যমে। তারল্য অনুপাতকে ইংরেজিতে বলে লিকুইডিটি। কি বলে? লিকুইডিটি রেশিও। মনে থাকবে, রেশিও মানে অনুপাত, আর লিকুইডিটি মানে হচ্ছে তারল্য, ওকে। তাহলে একটি প্রতিষ্ঠানের চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করে কে? তারল্য অনুপাত, ঠিক আছে। এই যে লাইন বললাম না, এই লাইনটা থেকে প্রচুর বার পরীক্ষায় প্রশ্ন আসছে। এখন আমাদের প্রসিদ্ধ তারল্য অনুপাত আছে তিনটা। প্রসিদ্ধ তারল্য অনুপাত আছে কয়টা ভাইয়া? তিনটা, তাই না? আমরা জানি প্রসিদ্ধ তারল্য যে অনুপাত সেটা হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান হচ্ছে চলতি অনুপাত। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে চলতি অনুপাত, ওকে। এই চলতি অনুপাত আমরা কিভাবে পাই? চলতি অনুপাত দুইটা জিনিসের মধ্যে রিলেশন। একটা হচ্ছে চলতি সম্পদ,
এই চলতি সম্পদকে যদি আমরা চলতি দায় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? চলতি অনুপাত পাবো। নাম্বার 2 যে অনুপাত তার নাম হচ্ছে ত্বরিত অনুপাত, তরল অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত। ঠিক আছে, সব নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাসিড টেস্ট অনুপাত, বা এটাকে আমরা বলি অগ্নি পরীক্ষা অনুপাত। মনে থাকবে, কি বলি? অগ্নি পরীক্ষা অনুপাত। তো এই অনুপাতটা আমরা কিভাবে বের করব ভাইয়া? এটার সূত্র হচ্ছে উপরে থাকবে তড়িত সম্পদ বা তরল সম্পদ, আর নিচে থাকবে বলেন তো? নিচে থাকবে হচ্ছে আমাদের চলতি দায়, তাই না? এটা। আর নাম্বার 3 সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন অনুপাত, বা এটাকে আমরা বলতে পারি চলতি মূলধন অনুপাত। মনে থাকবে? তো এটা আমরা কি দিয়ে নির্ণয় করতে পারি ভাইয়া? উপরে থাকবে চলতি মূলধন, আর নিচে থাকবে কে? নিচে থাকবে চলতি দায়। তো এই তিনটা অনুপাতই হচ্ছে আমাদের তারল্য অনুপাত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আমাদের কি নিচের কোনটি দিয়ে প্রতিষ্ঠানের তারল্য অনুপাত যাচাই করা যায়, তাহলে হবে এই তিনটা। প্রশ্ন যদি বলে নিচের কোনটি দিয়ে চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা যায়, তাহলে উত্তর হবে এই তিনটা। আবার দেখেন, আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই যে তড়িত অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত, এটা আবার একটু এক্সেপশনাল। এটা দিয়ে আমরা কি করতে পারি জানেন? প্রতিষ্ঠানের তাৎক্ষণিক, কি বলেছি? তাৎক্ষণিক চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে। তাৎক্ষণিক চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে। ঠিক আছে ভাইয়া, এটার মানে কি? এটার মানে কি? তাৎক্ষণিক মানে কি বলেন তো? তাৎক্ষণিক মানে হচ্ছে ভাইয়া চাওয়া মাত্র যখন বলবে যে দায় পরিশোধ করতে হবে, ঠিক তখনই আপনি পরিশোধ করে দিবেন, সাথে সাথে। তাহলে যদি প্রশ্নে আসে প্রতিষ্ঠানের তাৎক্ষণিক চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে কে, আরো স্পেসিফিক করে দিয়েছে। এই তাৎক্ষণিক কথাটা যদি থাকে তাহলে উত্তর করতে হবে তড়িত, তরল বা অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা অনুপাত। মনে থাকবে? তাহলে এগুলো হচ্ছে আমাদের থিওরি। এখান থেকে এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের এখান থেকে থিওরি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এখান থেকে থিওরি যে তারল্য অনুপাত নিয়ে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই তারল্য অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে দুইটা জিনিসের মাঝে সম্পর্ক। আর যখন অনুপাতটা তারল্য অনুপাত হবে তখন আপনি মনে রাখবেন সম্পর্কটা হবে শুধুমাত্র চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যে। তাহলে এখানে শুধুমাত্র কে আসবে? এখানে শুধুমাত্র চলতি সম্পদ আসবে আর চলতি দায় আসবে। মনে থাকবে? তারল্য অনুপাতে কাজ হবে কি নিয়ে? শুধুমাত্র চলতি সম্পদ আর চলতি দায়, এ ব্যতীত কোনো হিসাব আসবে না। দেখেন, এই যে চলতি সম্পদ, চলতি দায়, তাই না? তড়িত অনুপাতে কি আসছে? তড়িত সম্পদ। ভাইয়া তড়িত সম্পদ আমি কি করে পাই? তড়িত সম্পদ মানে হচ্ছে চলতি সম্পদ থেকে দুইটা জিনিসকে বাদ দিয়ে দিতে হয়। একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, আর একটা হচ্ছে অগ্রিম খরচাবলী। মনে থাকবে? তাহলে এই জিনিসটা তো আমরা কি দেখতে পাইলাম? এই জিনিসটা তো আমরা দেখতে পাইলাম হচ্ছে চলতি সম্পদ আসছে। ভাইয়া চলতি মূলধন আমরা কি করে নির্ণয় করতে পারি? আমরা জানি চলতি সম্পদ থেকে যদি আমরা চলতি দায়কে বাদ দিয়ে দিই তাহলে কি আসছে? চলতি মূলধন আসছে। তাহলে দেখেন সবগুলোতে কিন্তু চলতি সম্পদ এবং চলতি দায়ের ব্যবহার, তাই না? তাহলে এই বেসিক গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই রিলেটেড কিছু প্রশ্ন আমরা একটু প্র্যাকটিস করে দেখি আমরা পারি কিনা। দেখেন, 1 নাম্বার প্রশ্নে বলছে তারল্য অনুপাত নির্দেশ করে কি? এই যে তারল্য অনুপাত মাত্র পড়লাম না, ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা। ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে না। ব্যবসায়ের সকল পরিচালন অর্থায়নের সম্পদের প্রাপ্যতা না। ব্যবসায়ের চলতি দায়, কোন দায়? চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে, তাই না? তাহলে উত্তর হবে সি। ওকে, আর এই যে ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে কে জানেন? যখন চলতি কথাটা বলবে না, শুধু দায় কথাটা বলবে, তখন সেটি হয়ে যাবে সচ্ছলতার অনুপাত। সেটা আমরা পরে পড়বো, একটু মনে রাখি। ঠিক আছে, যখন বলবে প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে কে, কোন দায় কিছু বলেনি, কোন দায় কিছু বলেনি, শুধু দায় বলেছে। শুধু দায় মানে সকল দায়কে বোঝাচ্ছে। তাহলে প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে কে? সচ্ছলতা অনুপাত। মনে থাকবে? আর এই চলতি বা স্বল্পমেয়াদী দায় কথাটা উল্লেখ থাকলেই তখন সেটি হয়ে যাবে তারল্য অনুপাত। ক্লিয়ার সবাই ভাইয়া? এই সবাই কি আমরা বুঝতে পেরেছি না পারিনি? একটু বলি তো। ক্লিয়ার?
তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। দেখেন, চলতি দায় পরিশোধ করার সক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়? কোন দায়? চলতি দায় পরিশোধ সক্ষমতা। তাহলে আমরা জানি এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে তারল্য অনুপাত, তাই না ভাই? আমরা কি পড়লাম একটু আগে বলেন তো? তারল্য অনুপাত কয়টা হয়? তারল্য অনুপাত 3টা হয়, তাই না? কোন 3টা? এর মধ্যে অ্যাসিড টেস্ট বলে একটা পড়েছিলাম না? ইনভেন্টরি টার্নওভার না? সংগ্রহের দিন না? বিনিয়োগের উপর উপার্জন না? তাহলে উত্তর কি হবে? অ্যাসিড টেস্ট অনুপাত। কোনটা বুঝতে পেরেছেন? এই যে দেখেন, তারল্য অনুপাত, চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে 3টা, এই যে অ্যাসিড টেস্ট। বুঝতে পেরেছি সবাই? 3-এ যাই, দেখেন এই যে 3 নাম্বার প্রশ্ন, দেখেন 3-এ এসেছি না? কোন প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ, দেখেন তাৎক্ষণিক কথাটা আছে না? এই তাৎক্ষণিক কথাটা যদি থাকে তাহলে উত্তর কি হবে? কে বলতে পারে দেখি তো? তাৎক্ষণিক কথাটা যদি থাকে তাহলে উত্তর কি হবে? তড়িৎ অনুপাত না? তাৎক্ষণিক কথাটা থাকলে উত্তর কি হবে? তড়িৎ অনুপাত না ভাইয়া, বলেন তো? এটাই তো পড়লাম নাকি একটু আগে? দেখেন তো, এই যে তাৎক্ষণিক কথাটা আছে, তাহলে এই যে তড়িৎ অনুপাত, মিলেছে ভাইয়া? তাহলে এই জিনিসগুলো আমাদের ভালো করে বেসিককে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? পরে যাই। এই যে এবার আসেন, ব্যবসায় কোন সম্পদের তারল্যের মাত্রা সর্বাধিক? কিসের মাত্রা? তারল্যের মাত্রা। ভাইয়া, তারল্য কি জিনিস? তারল্য মানে হচ্ছে নগদ টাকা। এমন কিছু জিনিস যাকে দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়, সেটা হচ্ছে তারল্য বলে সেটাকে। বুঝতে পেরেছেন? তার একটি প্রতিষ্ঠানের সর্বাপেক্ষা তরল সম্পদ বলা হয় নগদ জমাকে, মনে থাকবে। একটি প্রতিষ্ঠানের সর্বাপেক্ষা তারল্য সম্পদ হচ্ছে নগদ জমা। ভাইয়া, নগদ জমা যদি অপশনে না থাকে তাহলে উত্তর হবে ব্যাংক জমা, মনে থাকবে। তাহলে ব্যাংক জমা হচ্ছে দ্বিতীয় আর নগদ জমা হচ্ছে প্রথম। ক্লিয়ার সবাই? তাহলে একটি প্রতিষ্ঠানের সর্বাধিক তারল্যের মাত্রা কোনটি দিয়ে পরিমাপ করা যায়? নগদ জমা দিয়ে। একটি প্রতিষ্ঠানের সর্বাধিক তারল্য সম্পদ কোনটি? নগদ জমা, মনে থাকবে। আর নগদ জমা যদি অপশনে না থাকে তাহলে উত্তর হবে ব্যাংক জমা। ক্লিয়ার সবাই? একটু বলি আমরা সকলে ক্লিয়ার কিনা। এরপরে আসি, দেখেন এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা ভুল করি, ঠিক আছে? দেখেন, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতের উপরে কোনো প্রভাব ফেলবে না? ঠিক আছে ভাইয়া, প্রশ্নটা আমাদেরকে চলতি অনুপাত দিয়ে করেছে। কোন অনুপাত দিয়ে? প্রশ্নটা আমাদেরকে করেছে চলতি অনুপাত দিয়ে, কিন্তু এই জায়গাতে চলতি অনুপাত ব্যতীত অন্য কোন অনুপাতও হতে পারে, কিন্তু আমাদেরকে নিয়মটা জানতে হবে যে আসলে ঘটনাটা কি। তাহলে চলতি অনুপাতে কি হবে না বলেন তো? কোনো প্রভাব ফেলবে না। দিস ইজ আওয়ার কোশ্চিন। অর্থাৎ চলতি অনুপাতে প্রভাব ফেলবে না মানে কি? চলতি অনুপাতে কোনো পরিবর্তন হবে না। চলতি অনুপাত আগেও যা ছিল, একটা লেনদেন হয়ে যাওয়ার পরেও তাই থাকবে। ক্লিয়ার? তাহলে চলতি অনুপাতে প্রভাব ফেলবে না, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। প্রশ্নে যেহেতু আমাদের চলতি অনুপাত দিয়ে আসছে, আমরা একটু চলতি অনুপাত দিয়ে বোঝার ট্রাই করি। ওকে, দেখেন ভাইয়া, চলতি অনুপাতের সূত্র কি জানো? চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সূত্র। বুঝতে পেরেছি আমরা? এবার আমরা দেখি, এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে ভাইয়া? দেখেন, এই যে 4টা লেনদেন আছে না, এই 4টা লেনদেন থেকে আমাদেরকে এমন একটা লেনদেনকে বের করতে হবে যেটা দ্বারা শুধুমাত্র এই যে 2টা উপাদান আছে না, একটা চলতি সম্পদ আর একটা চলতি দায়, শুধুমাত্র ওই লেনদেনটা একটা উপাদানকে প্রভাবিত করবে। কয়টা উপাদান? একটা উপাদানকে প্রভাবিত করবে। অর্থাৎ এমন একটা লেনদেনকে খুঁজে বের করতে হবে যেটা দ্বারা হয় চলতি সম্পদ একবার বাড়বে, না হলে চলতি সম্পদ কমবে। এমন যদি কোনো লেনদেন পাই তাহলে চলতি অনুপাত প্রভাবিত হবে না। অথবা একবার চলতি দায় বাড়বে অথবা একবার চলতি দায় কমবে, এমন যদি কোনো লেনদেন খুঁজে পাই তাহলে চলতি অনুপাত প্রভাবিত হবে না। আমি কি বুঝাতে পেরেছি ভাই আপনাদেরকে ঘটনাটা? সবাই কি বুঝতে পেরেছি? দেখেন, অনুপাত মানে আমি প্রথমে বলেছি 2টা জিনিসের মাঝে সম্পর্ক। তাহলে চলতি অনুপাতে 2টা জিনিস কি? একটি চলতি সম্পদ, একটি চলতি দায়। এখন এমন একটা জিনিস আমাদেরকে লেনদেন খুঁজে বের করতে হবে যেটা দ্বারা শুধুমাত্র যে কোনো একটি উপাদান পরিবর্তন হবে। হয় চলতি সম্পদ একবার বাড়বে, না হয় একবার কমবে, অথবা চলতি দায় একবার বাড়বে, চলতি দায় একবার কমবে।
এমন যদি কোনো লেনদেন খুঁজে পাই সেটা দ্বারা আমাদের কি হবে না, এই চলতি অনুপাত প্রভাবিত হবে না। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আমি যতটুকু কথা বলেছি এতটুকু কি সবাই ক্লিয়ার? একটু বলি তো ভাইয়া, আমি যতটুকু কথা বলেছি এতটুকু কি সবাই ক্লিয়ার? আমি কোনো উত্তর দেখতে চাই না, কারণ এটা অনেকে মুখস্থ করে আসছেন। আমি কোনো উত্তর দেখতে চাচ্ছি না। যারা আগে উত্তর করছেন তারা চান্স পাবেন না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলে দিলাম এটা, ঠিক আছে? যারা আগে আগে উত্তর করছেন তারা চান্স পাবেন না, কারণ প্রশ্ন ঘুরায় আসবে, আপনি পারবেন না পরীক্ষার হলে। হয় না যে ভাইয়া সব প্রশ্ন ব্যাংক মুখস্থ করে ফেলেছি, ঠিক আছে? সিট কয়টা ভাই? রাবিতে সিট কয়টা? 385টা। তোমার সিরিয়াল আসছে কত? 1344। তোমার সিরিয়াল আসছে কত? 2195। তোমার সিরিয়াল আসছে কত? 3393। এগুলো কেন হয়? এগুলোর কারণে হয় না, আপনারা একটা জিনিসের ভেতরে বুঝতে চান না। দিস ইজ আওয়ার প্রবলেম। ওকে, তাহলে দেখি। প্রথমে বলেছে স্বল্প মেয়াদী ঋণ। কি মেয়াদী? স্বল্প মেয়াদী ঋণ। তাহলে আমরা জানি স্বল্প মেয়াদী ঋণ নিলে কি হয়? ঋণ নিলে আমার টাকা বাড়ে, তাই না? তার মানে সম্পদ বাড়বে। আর ঋণ নিলে কি হবে? দায় বাড়বে। ভাইয়া বলেন তো, এটি দ্বারা কি একটা হিসাব প্রভাবিত হলো, না এই দুইটা হিসাবই প্রভাবিত হলো? অর্থাৎ সম্পদও প্রভাবিত হয়েছে, দায়ও প্রভাবিত হয়েছে। তা আমার কথা কি এমন ছিল? আমার কথা তো এমন ছিল না। আমার কথা ছিল যে কোনো একটি হিসাব প্রভাবিত হবে। দ্যাট মিনস এটা উত্তর হবে না। সি নাম্বারে আসি। বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। তাহলে পাওনাদারকে যদি নগদ প্রদান করি তাহলে পাওনাদার নামক দায় কমে যাবে। নগদ প্রদান করছি, দ্যাট মিনস নগদ নামক সম্পদ কমে যাবে। তাহলে দেখেন তো দুটি উপাদানই প্রভাবিত হচ্ছে না? ইয়েস, দুটি উপাদানই প্রভাবিত হচ্ছে। তাহলে এটাও আমার কি উত্তর হবে? এটাও আমার উত্তর হবে না। এবার আসি ডিতে কি বলেছে দেখেন তো, নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়। কি সম্পত্তি? স্থায়ী সম্পত্তি বিক্রয়, তাই না? ভাই আমাকে একটু কষ্ট করে বলেন তো, স্থায়ী সম্পদ কি চলতি অনুপাতকে প্রভাবিত করে? আমাকে বলেন তো, স্থায়ী সম্পদ কি চলতি অনুপাতকে প্রভাবিত করবে? উত্তর হচ্ছে করবে না। তার মানে এই যে স্থায়ী সম্পদ আমি কিনছি, এতে করে কি হচ্ছে? এখানে তো কোনো চলতি সম্পদই আসছে না। এর মধ্যে কি চলতি সম্পদ আছে? একটা চলতি সম্পদ আছে, বিক্রি করলে টাকা বাড়বে, ঠিক আছে? এই যে নগদ টাকা, এটা হচ্ছে আমার চলতি সম্পদ। আরেকটা কি হচ্ছে? নগদের সম্পত্তি বিক্রয় করলে সম্পদ কমে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন সম্পদ কমছে? আপনি বলবেন ভাইয়া স্থায়ী সম্পদ কমছে। তাহলে কি হইলো? আমি কি বলেছিলাম? হয় চলতি সম্পদ বাড়বে, চলতি সম্পদ কমবে, অথবা চলতি দায় বাড়বে, চলতি দায় কমবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কমছে। কিন্তু ভাইয়া দেখেন, শুধুমাত্র একটা চলতি সম্পদ বাড়ছে আর অপরটি কি স্থায়ী সম্পদ কমছে। তাহলে কি আমার এই ফর্মুলার সাথে মিললো না। তাহলে এটা উত্তর হবে না। বি নাম্বারটা আমরা দেখি কি ঘটনা ঘটে। দেনাদার হতে নগদ আদায়। তাহলে নগদ আদায় করলে নগদ নামক সম্পত্তি বাড়লো, চলতি সম্পদ। দেনাদার হতে আদায় করেছি, তার মানে দেনাদার নামক সম্পদ কি হয়ে গেল? কমে গেল। দুইটাই দেখেন, একবার সম্পদ বেড়েছে, কোন সম্পদ? চলতি সম্পদ, তাই না? আরেকবার সম্পদ কমেছে, দেনাদার, কোন সম্পদ? এটিও চলতি সম্পদ। তাহলে এবার দেখেন তো ঘটনা মিলেছে না? একবার চলতি সম্পদ বেড়েছে, একবার চলতি সম্পদ কমেছে। দ্যাট মিনস আমার উত্তর হবে কোনটা? আমার উত্তর হবে বি নাম্বার। সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি তো, এই সবাই কি আমরা ক্লিয়ার? একটু বলি। তাহলে আমাদের 5-এর উত্তর কত হবে? বি নাম্বার। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পেরেছি কেন 5-এর বি হলো? হ্যাঁ, আরেকবার বলে দিয়েছি, এই যে বোঝানোর মাধ্যমে বলে দিয়েছি। এবার কি বুঝতে পেরেছেন প্র্যাকটিক্যালি? আমি যা বলেছিলাম সেটা কি প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছেন? একটু বলেন। আমি যে জিনিসটা বলেছিলাম সেটা কি প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছেন? একটু বলেন, সবাই কমেন্ট করেন। ঠিক আছে, অর্থাৎ হয় চলতি সম্পদকে বাড়তে হবে, না হলে চলতি সম্পদকে কমতে হবে, অথবা চলতি দায়কে বাড়তে হবে, চলতি দায়কে কমতে হবে। এমন কোন যদি ঘটনা ঘটে তাহলে সেটি অনুপাতকে প্রভাবিত করবে না, অর্থাৎ অনুপাত অপরিবর্তিত থাকবে। মনে থাকবে? কোশ্চিন থাকলে করে ফেলবেন, আবার করব কি কি কথা, ঠিক আছে? প্রশ্ন থাকলে করে ফেলবেন, করব কি আবার কি কথা, ঠিক আছে? প্রশ্ন থাকলে করবেন, যদি ভ্যালিড প্রশ্ন হয় তাহলে উত্তর পাবেন। বুঝতে পেরেছেন সবাই? একটু বলি।
আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখবো, এর সাথে রিলেটেড আমরা আরেকটা জিনিস শিখবো, ঠিক আছে? সেটাও বিগত সালে আসছে, কিন্তু আমার এখানে অ্যাড করতে আমি ভুলে গেছি, সেটা শেখাই। দেখেন সেটা কি, দেখেন এই যে কোশ্চেনটা এরকম অনেকবার আসছে, দেখেন খুব ভালো করে বুঝবেন, হ্যাঁ খুব ভালো করে বুঝবেন। এটা কি বলেছে, নিচের কোনটির ফলে তড়িৎ অনুপাত হ্রাস পায়? অপশন ক। আচ্ছা দেখি আমরা, ঠিক আছে এই প্রশ্নটা একটু দেখি কি বলছে, দেখেন তো ভাইয়া, নিচের কোনটির ফলে তড়িৎ অনুপাত হ্রাস পায়, তাই না? তড়িৎ অনুপাত কি হয়ে যাবে? তড়িৎ অনুপাতটা কমে যাবে, ঠিক আছে? একটু বুঝি আমরা, তড়িৎ অনুপাত কমে যাবে, হ্রাস পায় মানে কি বলেন তো? কমে যাবে, তাই না? হ্রাস পাওয়া মানে কি? হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, ঠিক আছে? একটু বুঝি আমরা। এখন ভাইয়া এট ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে কি জানেন? এট ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে তড়িৎ অনুপাতের সূত্র কি। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ থাকবে উপরে, নিচে থাকবে চলতি দায়। নিচে কি থাকবে? নিচে থাকবে চলতি দায়। বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি সবাই? এটা একটু বলি তো সবাই আমরা বুঝতে পেরেছি কিনা? এটা হচ্ছে আমাদের সূত্র, ওকে? আচ্ছা এবার আমরা একটু দেখি, সূত্র হচ্ছে তড়িৎ অনুপাতের সূত্র কি? ওপরে তড়িৎ সম্পদ, নিচে চলতি দায়, এটা আমাদের সূত্র। এখন আমরা একটু অপশনগুলো পড়ি, দেখেন অপশনে বলছে জমাকৃত মুনাফা বৃদ্ধি। ভাইয়া জমাকৃত মুনাফা কি হিসাব? জমাকৃত মুনাফা মালিকানা সত্ত্ব হিসাব, ওই মালিকানা সত্ত্ব হিসাব। ভাইয়া দেখেন তো তড়িৎ অনুপাতের সূত্রে কি মালিকানা সত্ত্ব বলে কি কোনো হিসাবের দরকার আছে? দেখেন তো এখানে মালিকানা সত্ত্ব বলে কি কোনো হিসাবের দরকার আছে? উত্তর হচ্ছে না। তার মানে এটা তো উত্তরে হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ মালিকানা সত্ত্ব তড়িৎ অনুপাত নির্ণয়ে কোনো প্রয়োজন হয় না। ক্লিয়ার? আচ্ছা গেল। এরপরে আসি, খতে বলেছে কি প্রাপ্য হিসাব বৃদ্ধি। ভাইয়া প্রাপ্য হিসাব কোন হিসাব? তড়িৎ সম্পদ হিসাব, তার মানে এটা উত্তর হতে পারে। গতে বলছে প্রদেয় হিসাব বৃদ্ধি। ভাইয়া প্রদেয় হিসাব কোন হিসাব? চলতি দায় হিসাব, তাহলে এটা উত্তর হতে পারে। ভাইয়া ঘতে কি বলছে? অগ্রিম খরচ হ্রাস। ভাইয়া দেখেন তো অগ্রিম খরচ, অগ্রিম খরচ কি তড়িৎ সম্পদ হতে পারে? উত্তর হচ্ছে না। অগ্রিম খরচ হচ্ছে চলতি সম্পদ, কিন্তু তড়িৎ সম্পদ না। আমরা জানি দুইটা, শুধুমাত্র দুইটা চলতি সম্পদ আছে, একটা হচ্ছে অগ্রিম খরচ আর একটা হচ্ছে সমাপনী মজুদ বা মজুদ পণ্য। এই দুইটাকে আমরা কি বলতে পারবো না? এই দুইটাকে আমরা তড়িৎ সম্পদ বলতে পারবো না। তাহলে এই দুইটাকে যেহেতু আমরা তড়িৎ সম্পদ বলতে পারবো না, তাহলে এটা তো আমার এই তড়িৎ অনুপাতে কে হ্রাস বৃদ্ধি করার প্রশ্নই আসে না। তাহলে এটাও আমার কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তাহলে আমাদের অপশন এটা আর এই অপশনটা আমাদের কি হয়ে গেল? বাদ হয়ে গেল, এটা বাদ, আউট। তাহলে আমার উত্তর হবে কোনটা? এটা না হলে এটা। এবার একটু আমরা বোঝার ট্রাই করি, হ্যাঁ দেখেন ওপরে যে মানটা আছে, ওপরে কে আছে? ওপরে তড়িৎ সম্পদ আছে। যে কোনো অনুপাতের ক্ষেত্রে, এটা যে কোনো অনুপাতের ক্ষেত্রে ওপরের মানটা যদি বৃদ্ধি পায় তাহলে অনুপাতও বৃদ্ধি পাবে। ক্লিয়ার ঘটনা? ওপরের মানটা যদি হ্রাস পায় তাহলে অনুপাতও হ্রাস পাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স কি বললাম আমি? তড়িৎ সম্পদ বৃদ্ধি পেলে তড়িৎ অনুপাতও বৃদ্ধি পাবে। তড়িৎ সম্পদ যদি হ্রাস পায় তড়িৎ অনুপাতও হ্রাস পাবে। তাহলে ওপরেরটার সাথে অনুপাতের সম্পর্ক কেমন? পজিটিভ সম্পর্ক।
ওপরেরটা যা হবে আমার অনুপাতও তা হবে। ক্লিয়ার? এবার দেখেন নিচে যেটা আছে, নিচেরটার সাথে অনুপাতের সম্পর্ক হবে বিপরীত, অর্থাৎ নিচেরটা যদি বৃদ্ধি পায় তাহলে আমার অনুপাত হ্রাস পেয়ে যাবে। ঘটনা ক্লিয়ার? নিচেরটা যদি হ্রাস পায় তাহলে আমার অনুপাত কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই সবাই কি বুঝতে পেরেছি? তাহলে ওপরের মানের সাথে অনুপাতের সম্পর্ক কেমন? পজিটিভ। নিচের মানের সাথে অনুপাতের সম্পর্ক কেমন? নেগেটিভ। ক্লিয়ার সবাই? আমরা কি বুঝতে পেরেছি? একটু বলি। এই বুঝতে পেরেছি? এই সবাই বুঝতে পেরেছি? একটু বলি তো, এটা আমরা কি বুঝতে পেরেছি? এটা কি আমরা সকলে বুঝতে পেরেছি? একটু বলি তো। আমি এই যে যেটা বললাম এটা কি আমরা ক্লিয়ার হয়েছি সবাই? একটু বলি তো। এতটুকু ক্লিয়ার আমরা? তাহলে এবার আমরা এখানে বোঝার ট্রাই করি একটু। দেখেন কি বলেছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি। তাহলে প্রাপ্য হিসাব মানে কি? তরিত সম্পদ না? তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি মানে কি? এটা যদি বৃদ্ধি পায় আমার অনুপাত কি হবে? বৃদ্ধি পাবে। তো উত্তরে কি জানতে চেয়েছে? অনুপাত বৃদ্ধি পাবে জানতে চেয়েছে? না, উত্তরে জানতে চেয়েছে হ্রাস পাবে। দ্যাট মিনস আমার এটা উত্তর হলো না, আউট। এবার আসি প্রদেয় হিসাব বৃদ্ধি। ভাইয়া প্রদেয় হিসাব মানে কি? চলতি দায়। তাহলে চলতি দায় যদি বৃদ্ধি পায় আমার অনুপাতটা কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে না? নিচেরটার সাথে উল্টা সম্পর্ক। দ্যাট মিনস এই যে হ্রাস পায় জানতে চেয়েছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ। বুঝছি সবাই? এই বুঝছি সবাই? রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার গ। সবাই বুঝছি কিনা? এই যে একটা কথা বললাম না, এই একটা কথা দিয়ে আমাদের কি হয়েছে বলেন তো? একটা কথা দিয়ে যে কোন অনুপাত দিয়ে আমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো অনুপাত যা খুশি তাই হোক, আমার ঘটনা হচ্ছে ওপরের মানের সাথে অনুপাতের পজিটিভ সম্পর্ক, নিচের মানের সাথে অনুপাতের সম্পর্ক কি? নেগেটিভ। ক্লিয়ার না ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি তো। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আপনাদের একটু গাধাপোনা ছোটাই। দাঁড়ান, ওই যে ব্যাংক জমাতিরিক্ত নিয়ে একটু গাধাপোনা ছোটাই, ঠিক আছে? বাইরে মাথাতে একটা একটা জিনিস খেলে না কেন? হ্যাঁ, প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা ছিল আচ্ছা, ব্যাংক কি? ব্যাংকের ডেবিট জের, তাই তো নাকি? হ্যাঁ, ব্যাংকের ডেবিট জের। আচ্ছা, ব্যাংক বইয়ের ডেবিট জের, তাই না? আচ্ছা, ব্যাংক সমন্বয় ব্যাংক বই, তাই না? ব্যাংক বইয়ের ডেবিট জের, তাই না? ব্যাংক বইয়ের ডেবিট জের মানে কি? ব্যাংক বইয়ের ডেবিট জের মানে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত কার হয়? ব্যাংক জমাতিরিক্ত কার হয়? ব্যাংক জমাতিরিক্ত মানে কি? আপনি ব্যাংকে যে টাকা জমা রেখেছেন তার অতিরিক্ত উত্তোলন করেছেন, সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। আপনি ব্যাংকে 10 টাকা জমা রেখেছেন, হ্যাঁ, উত্তোলন করেছেন 12 টাকা, জমা ছিল 10 টাকা, উত্তোলন করেছেন কত টাকা? 12 টাকা। 2 টাকা অতিরিক্ত উত্তোলন করেছেন। 2 টাকা কি করেছেন? অতিরিক্ত উত্তোলন করেছেন। এই 2 টাকাকে আমরা বলবো ব্যাংক জমাতিরিক্ত। কি বলবো? ব্যাংক জমাতিরিক্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আপনি 2 টাকা অতিরিক্ত উত্তোলন করলেন ব্যাংক জমাতিরিক্ত, এই উত্তোলনটা কে করেছে? ব্যাংক কি কখনো ব্যাংক থেকে উত্তোলন করতে পারে গাধা? উত্তোলনটা কে করেছে? উত্তোলনটা করেছে আমানতকারী। ব্যাংক থেকে উত্তোলন করতে পারে কে? পারে হচ্ছে আমানতকারী। প্রশ্নটা ছিল এই যে ব্যাংক বইয়ের ডেবিট জের কি নির্দেশ করে? অপশনে ছিল ব্যাংকের জমাতিরিক্ত। র র এই র মিস করে গেছেন। কার? এটা কার জিজ্ঞাসা করেছে? ব্যাংক জমাতিরিক্ত সব সময় আমানতকারীর হয়। কার? আমানতকারীর। এটা তো কমন সেন্স। এটা তো কমন সেন্স রে ভাই। এই জমাতিরিক্ত কার হবে? আমানতকারীর হবে। যে ব্যাংকের টাকা জমা রেখেছে সেই টাকা অতিরিক্ত উত্তোলন করতে পারে। ব্যাংকে কি ব্যাংক কোনোদিন টাকা জমা রাখতে পারে? ব্যাংক থেকে কি ব্যাংক অতিরিক্ত উত্তোলন করতে পারে? পারে না। বোঝা গেছে? তাহলে ব্যাংক হিসাবের ডেবিটসের মানে কি? ব্যাংক জমাতিরিক্ত। এটা একটা জিনিস, কিন্তু জিজ্ঞাসা করেছে জমাতিরিক্তটা কার? এটা হচ্ছে আমানতকারীর জমাতিরিক্ত। ব্যাংকের জমাতিরিক্ত কখনো হয় না। ক্লিয়ার? এত কমন সেন্স একটু খাটাইলে হয়। ওই যে মুখস্থ মুখস্থ বানিয়ে নিলে তো সমস্যা। দেখেন দেখেন, আরে নিচের কোনটি তরিত সম্পদ হিসেবে পরিচিত নয়? তরিত সম্পদ দুইটা জিনিস হয় না, একটা হচ্ছে মজুত মাল আর একটা হচ্ছে অগ্রিম খরচাবলী। মনে থাকবে? তাহলে নিচের কোনটি তরিত সম্পদ নয়? উত্তর হচ্ছে মজুত মাল। কিন্তু আপনাদের বিগত দিনে অনেক প্রশ্ন আসছে, সেখানে অগ্রিম খরচও অপশনে ছিল,
কি ছিল? অগ্রিম খরচ। তাহলে আমরা যখন দেখব অগ্রিম খরচও অপশনে আছে, মজুত মালও অপশনে আছে, সেই ক্ষেত্রেও আমরা উত্তর নিব কাকে? মজুত মালকে। কেন? কারণ মজুত মালকে সর্বাপেক্ষা কম তরল সম্পদ বা তরিত সম্পদ হিসেবে ধরা হয়। তাহলে অপশনে যদি আমি দুইটাই দেখি, অগ্রিম খরচও আছে, মজুত মালও আছে, তাহলে উত্তর নিব কাকে? মজুত মালকে নিব। মনে থাকবে সবার? মনে থাকবে? একটু বলি, সবার মনে থাকবে কিনা। কি বলি শোনেন, তারপরে প্রশ্ন করেন, আগে লাফাইন না। আপনার যেটা প্রশ্ন সেটার উত্তর আমি করে দেব। হ্যাঁ, পরে যাই, সাথে যাই। নিট কার্যকরী মূলধন নির্ণয় করা হয় কিভাবে? কার্যকরী মূলধন, তাই না? তাহলে কার্যকরী মূলধনের আরেকটা নাম মনে রাখবেন, চলতি মূলধন। এখন আপনাকে যদি বলি এই মূলধন বা মালিকানা সত্ত্ব কি করে নির্ণয় করে, আপনি বলবেন সম্পদ থেকে দায় বাদ দিয়ে দিব, তাই না? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে দিলে আমরা কি পাবো? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা নিট কার্যকরী মূলধন বা চলতি মূলধন পাবো। মোট সম্পদ না, মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিব, তাই না? তাহলে আমাদের উত্তর হবে কোনটা? বি নাম্বার। মোট সম্পদ মালিকানা সত্ত্ব না, চলতি সম্পদ ভাগ চলতি দায় না। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায়কে বাদ দিলে আমরা কার্যকরী মূলধন বা এটা পেয়ে যাব। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার আমরা? আচ্ছা, পরে যাই আমরা। আচ্ছা, এই যে এ অঙ্ক, হ্যাঁ, এ অঙ্ক সহজ অঙ্ক, এইচএসসি লেভেলের অঙ্ক, 1000 বারের বেশি আসছে এই অঙ্ক। এইচএসসি এবং অ্যাডমিশন মিলে আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। করলা কোম্পানির 31,500 টাকা চলতি মূলধন রয়েছে, চলতি অনুপাত দেয়া আছে 5:2, কারবারের চলতি দায়ের পরিমাণ কত, তাই না? তাহলে সর্বপ্রথম আমাদেরকে অনুপাত নিয়ে কাজ করতে হবে। চলতি অনুপাতের ভিতরে কি থাকে ভাইয়া? চলতি অনুপাতের মধ্যে থাকে চলতি সম্পদ। প্রথমটা হচ্ছে চলতি সম্পদ, যার মান হচ্ছে 5। চলতি অনুপাতের সূত্রে আরেকটা থাকে চলতি দায়, অর্থাৎ দায়ের মান হচ্ছে কত? দায়ের মান হচ্ছে 2। হয়েছে না? এই অনুপাতটা আগে দেখতে হবে কি দেয়া আছে। অনুপাত থেকে যে দুইটা মান দেয়া থাকে সেটা আগে আমি বের করে নিব মনে মনে। এরপর আমি দেখব প্রশ্নে কিসের টাকা দেয়া আছে, কারণ দিন শেষে উত্তর করতে হবে কাকে? দিন শেষে উত্তর করতে হবে টাকাকে। তাহলে সেকেন্ড চান্স হবে আমার টাকাকে টার্গেট করা। আমি দেখতে পাচ্ছি প্রশ্নে চলতি মূলধনের টাকা দেয়া আছে, তাহলে যেহেতু টাকা দেয়া আছে চলতি মূলধনের, আপনাকে এই দুইটা অনুপাতের মান থেকে চলতি মূলধন বানাতে হবে। তাহলে মূলধনের সূত্র কি ভাইয়া? একটু আগে আমরা শিখলাম সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা মূলধন পাই। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। এখন চলতি মূলধন 3 সমান কত টাকা দেয়া আছে? 31,500 টাকা দেয়া আছে, আছে না? আছে না ভাইয়া? আছে। তাহলে দেখেন 31,500 টাকা সমান হচ্ছে 3, সেই কারণে 31,500 কে 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ চলতি মূলধনের টাকাকে চলতি মূলধনের মান দিয়ে ভাগ করব। করেছি। গুণ দিব কি দিয়ে জানেন? প্রশ্নে কিসের মান জানতে চেয়েছে? প্রশ্নে চলতি দায়ের মান জানতে চেয়েছে। তাহলে চলতি দায়ের অনুপাতের মান কত? 2। তাহলে আমি গুণ দিব 2 দিয়ে। সেম প্রশ্নে আবার আপনাকে কি করতে পারে? চলতি সম্পদের মানও জানতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? 31,500 কে 3 দিয়ে ভাগ করব। 31,500 ভাগ 3। গুণ দিব কি দিয়ে? যদি বলে চলতি সম্পদ কত, তাহলে আমি গুণ দিব কত দিয়ে? 5 দিয়ে। ঘটনা কি ক্লিয়ার সবাই? তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে 31,500 দুগুণে কত? 31,500, 31 দুগুণে 62, আর 500 500 কত হয়? 1000, অর্থাৎ 63,000। 63,000কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে 21,000 টাকা উত্তর হয়। কত হাজার? 21,000। ঠিক আছে, অর্থাৎ 3 21 63, অর্থাৎ 21,000 উত্তর হবে আমাদের। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হবে কত? এই অঙ্কের উত্তর হবে আমাদের সি, এই যে 21,000 টাকা। বুঝতে পেরেছি সবাই? বলেন একটু। কেউ কাউকে টার্গেট করে কথা বলবেন না, আমি বারবার নিষেধ করেছি। হ্যাঁ, ও তো প্রশ্ন করতে চেয়েছে, আমি তোকে প্রশ্ন করতে বলেছি। ঠিক আছে, তোর আর আমি বুঝবো, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। রায়হান, শুদ্ধ হয়ে যান। হ্যাঁ, আর 3-4টা ক্লাস আছে, এই অশুদ্ধ থেকে গেলেন, না হলে ঝামেলা হয়ে যাবে। শেষ সম্পর্কটা ভালো রাখেন, তাহলে লাভ হবে। পরে যাই, দেখেন সেম প্রশ্ন নাম্বার 9।
এই টাইপের প্রশ্ন আপনাদের পরীক্ষায় বেশি আসে। প্রশ্নে কি বলেছে দেখেন তো, চেয়েছে কি, প্রশ্ন বলেছে মোট দায় কত। কি বলেছে? মোট দায় কত। তাহলে দায় কয় প্রকার? দায় দুই প্রকার। তাহলে দুইটা দায় যোগ করে দিলে আমি কি পাবো? মোট দায় পাবো। বিষয়টা হচ্ছে এমন যে জনসংখ্যা কত, মোট জনসংখ্যা কত। তাহলে মোট জনসংখ্যা মানে কি, এখানে কি ছাগল বিড়ালকে ধরবেন, না যে মানুষগুলো আছে তাদেরকে ধরবেন? মানুষগুলোকে ধরবো। তো দুই রকম, পুরুষ এবং নারী। তো এই পুরুষ আর নারীকে যোগ করে দিলে মোট জনসংখ্যা পেয়ে যাব। তো দায় বলেছে, দায় আছে দুইটা, একটা হচ্ছে চলতি দায়, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাই না? তাহলে এই দুইটাকে যোগ করে দিলে আমরা মোট দায় পেয়ে যাব। এটা হচ্ছে আমার অঙ্কের প্রধান সূত্র। অঙ্কের প্রধান সূত্রটাকে ধরতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা সমান দিই, প্রশ্নে কি চলতি দায় দেয়া আছে দেখেন তো? নাই। কিন্তু প্রশ্নে দীর্ঘমেয়াদী দায় দেয়া আছে। তো বিসমিল্লাহ করে দীর্ঘমেয়াদী দায় বসাই। 30,000 বসাইছি। আচ্ছা, এবার আমাদেরকে চলতি দায়ের মানটা বের করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি অঙ্কটা, আগে যে অঙ্কটা সলভ করলাম সেই ফরম্যাটে দেয়া আছে। এখানে আমাদের কি দেয়া আছে? এখানে আমাদের চলতি অনুপাত দেয়া আছে। তো চলতি অনুপাতের ভেতরে আমরা কি পাই? চলতি অনুপাতের প্রধান মানটা হচ্ছে চলতি সম্পদ, আর সেকেন্ড মানটা হচ্ছে কিসের? সেকেন্ড মানটা হচ্ছে চলতি দায়ের, সেটা 1। এবার আমার টার্গেট হচ্ছে টাকাকে। টাকা কিসের দেয়া আছে? টাকা সম্পদের দেয়া আছে। তো চলতি সম্পদের মান কি আমাদের আছে? আছে। 3 সমান কত? 27,000 টাকা, তাই না? তাহলে এবার আমার কাজ কি হবে? এবার আমার কাজ হবে 27,000 টাকাকে ভাগ করব কি দিয়ে? 3 দিয়ে। করেছি। এই অঙ্ক সলভ করতে কিসের মান লাগবে? চলতি দায়ের মান লাগবে। তাহলে আমি গুণ দিব কি দিয়ে? এই যে চলতি দায়ের 1 দিয়ে। তাহলে 1 দিয়ে গুণ দিই। তাহলে 3 9 কত? 3 9 27, 9,000 কে 9,000। তাহলে আমার কি হইলো ভাইয়া? এই 9,000 টাকা আমি কি পেলাম? চলতি দায় পেলাম। কত টাকা? 9,000 টাকা। তাহলে 30 আর 9 কত টাকা হবে ভাইয়া? 39,000 টাকা। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পেরেছি মোট দায় 39,000 টাকা। একটু বলি সবাই, ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলো আমরা ধরতে পারি না, মোট দায় বলেছে মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, মোট দায় মানে কি তুমি সেটা আগে লিখো। এক ধাপ আগাই গেলা। এবার দেখো যে তুমি যে সূত্র লিখলা সেটার কোনো মান দেয়া আছে নাকি? আছে। 2 ধাপ আগাই গেলা। এবার দেখো চলতি দায়ের মান দেয়া নাই। আপনি জানেন যে এই ফরম্যাটে যদি থাকে তাহলে চলতি দায়ের মান কেমনে বের করে? বের করে দেন, অঙ্ক শেষ। ওকে? দশ, 10 বের করেন। এটা আপনাদের কাজ। 10-এর উত্তর করেন তো ভাই সবাই। 10-এর উত্তর করেন সবাই, দেখি। 10-এর উত্তর করেন সবাই। 10 উত্তর করেন। সময় 50 সেকেন্ড। 10-এর উত্তর করেন, সময় পাবেন 50 সেকেন্ড অনলি। 10-এর উত্তর করেন, 50 সেকেন্ড সময়। দশের উত্তর করেন, সেকেন্ড 50 সেকেন্ড সময়, ঠিক আছে? দশে একজন বলল 2,80,000, আরেকজন বলল 1,80,000। আচ্ছা, খ স্যার। আচ্ছা, 10-এর বি। হ্যাঁ, 10-এর উত্তর হবে বি নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা, তাই না? 10-এর উত্তর হবে 1,80,000, তাই না? 10-এর উত্তর হবে কত? 1,80,000। এই যে চলতি অনুপাতে চলতি দায় 1 সমান কত? এই যে 60,000 টাকা। তাহলে 60,000 টাকাকে কি করব? ভাগ দিব আমরা 1 দিয়ে। গুণ দিব কত দিয়ে? প্রশ্নে বলেছে চলতি সম্পদ কত। তাহলে এই যে চলতি অনুপাতে সম্পদের মান কত? 3। তাহলে আমি গুণ দিব 3 দিয়ে। তাহলে 3 6 কত? 18, 1,80,000 টাকা। ঠিক আছে? এটাও সহজ, তাই না? চলতি অনুপাত বলেছে, তো চলতি অনুপাতে মান থাকে কি কি? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তো চলতি সম্পদ কত টাকা? নগদ, মজুদ পণ্য, এটা হচ্ছে আমার চলতি সম্পদ, তাই না? আর কি আছে দেখেন তো? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেনাদার। এই যে দেনাদার আছে, তাই না? দেনাদার আছে। আর কিছু আছে না? দেনাদার আছে। তাহলে এই যে দেনাদার, তাহলে এই দেনাদারকে যোগ করবো আর ভাগ দিব কি দিয়ে?
প্রদেয় সমূহকে দিয়ে, অর্থাৎ দায়, এই চলতি দায় দিয়ে ভাগ দিব। সুনাম কি এখানে আসবে? আসবে না। কেন? কারণ আমরা জানি সুনাম হচ্ছে স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। এই সুনামটা আমাদের কি হবে না? সুনামটা আমাদের চলতি অনুপাত নির্ণয়ে কাজে আসবে না। 11 পারবেন না ভাইয়া? 11 পারবেন না সবাই? বলেন তো, করে দিতে হবে। দেখেন, নগদ আছে কত? মজুদ আছে কত? আর দেনাদার আছে কত? 1000। তাহলে 2 আর 1 3 1 4000। 4000 টাকা হচ্ছে আমার কি? 4000 টাকা হচ্ছে আমার চলতি সম্পদ। আর চলতি দায় দেয়া আছে কত? একটাই চলতি দায়, প্রদেয় হিসাব, সেটা 1000। তাহলে চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হবে? এখানে থাকে 4 আর নিচে থাকে 1, তাই না? অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 4:1, তাই না? এটা বলতে পারি। অথবা নিচে কিছু নাই, নিচে কিছু নাই মানে একটা 1 আছে, ঠিক আছে? 4:1, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে উত্তর হবে সি নাম্বার। এগুলো সহজ জিনিস। আচ্ছা, এবার আসি আমরা। এবার আমরা সেকেন্ড আরেকটা অনুপাত পড়বো, সেটা হচ্ছে কার্যকারিতার অনুপাত। কি বলেছি? কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত মনে থাকবে? এই কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত কোনটি? নিচের কোনটি কার্যকারিতার অনুপাত, নিচের কোনটি কর্মতৎপরতার অনুপাত? এগুলো পরীক্ষায় আসবে। এগুলো কোনগুলো জানেন? মজুদ আবর্তন অনুপাত নাম শুনেছেন? সম্পদ আবর্তন অনুপাত নাম শুনেছেন? দেনাদার আবর্তন অনুপাত নাম শুনেছেন না? এগুলো নাম শুনেছেন না শুনেননি আপনারা? দেখেন, পরীক্ষা আমাদের আসে, সম্ভবত রাবিতেও আসছিল, তাই না? যে নিচের কোনটি কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত? ভাই, যাদের সাথে আবর্তন থাকে, কি থাকে? যাদের সাথে আবর্তন কথাটা যুক্ত থাকে সেটাই হচ্ছে কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত, ঠিক আছে? এই যে দেখেন, এটাকে আবার ইংরেজিতে কি বলে জানেন? মজুদ আবর্তন অনুপাত না, এটাকে বলে ইনভেন্টরি টার্নওভার। কি বলে? ইনভেন্টরি মানে মজুদ, মনে থাকবে। আর আবর্তন মানে হচ্ছে টার্নওভার। ক্লিয়ার? এই যে আমরা কি বলছি ভাইয়া? আবর্তন। এই আবর্তন কথাটার ইংলিশ হচ্ছে কি জানেন? আবর্তন কথাটার ইংরেজি হচ্ছে টার্নওভার। মনে থাকবে? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে যে জিনিসটার সাথে আমি আবর্তন কথাটা দেখব সেটা হচ্ছে কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত। এই যে 1 থেকে 3, এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা জায়গা থেকে গুচ্ছ আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিবে। হ্যাঁ, তো এই 1 থেকে 3, এই তিনটা অনুপাত নির্ণয় করা আপনাকে ভালো করে শিখে যেতে হবে। মজুদ আবর্তন, সম্পদ আবর্তন অথবা দেনাদার আবর্তন, এই তিনটা থেকে আপনি যে কোনো একটি অনুপাত থেকে পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন বলেন। তাহলে এই তিনটা অনুপাত আমাদেরকে কি করতে হবে? ভালো করে পড়তে হবে। তাহলে আসি, দেখেন, এই যে দেখেন, মজুদ আবর্তন অনুপাত কত? তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি আমরা জানি? সেই সূত্রটা আগে লিখে ফেলতে হবে আমাদেরকে, ঠিক আছে? তারপরে বাকি কথা হবে। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে, ওপরে থাকবে বিক্রিত পণ্যের ব্যয় আর নিচে থাকবে গড় মজুদ। ভাইয়া, এই বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে আমরা কি জানি? বলেন তো। আমি পড়াইছিলাম কতদিন, মনে আছে? যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা। একটা কি, যদি লাভের হার দেয়া থাকে, এই যে লাভের হার যদি দেয়া থাকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি হয় বলেন তো? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস লাভ, তাই না? এটা করলে আমরা কি পাবো? এটা করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে বিক্রয় দেওয়া আছে কত আমাদের? 2,80,000 টাকা, তাই না? মাইনাস লাভ, লাভ হচ্ছে 25%। কিসের 25%? বিক্রয়ের টাকা দেওয়া আছে, তার মানে বিক্রয়ের 25%, রাইট? তাহলে আমরা বিক্রয়ের 25% করি। এই 25% মানে আমরা কি 1/4 বলতে পারি না ভাইয়া? পারি। 1/4 25% মানে গতদিন শিখাইছিলাম না পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ চ্যাপ্টারে? তাহলে 4 দিয়ে যদি 28কে কাটি কয়বার যায়? 7 বার যায়।
আর শূন্য আছে 1 2 3 4, অর্থাৎ 70,000 টাকা। আমাদের লাভ কত হইল? 70,000 টাকা হইল। তাহলে এই যে 2,80,000 থেকে আমরা যখন 70,000 বাদ দিব, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত বের হবে বলেন তো ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় 2,10,000 টাকা বের হবে না? একটু বলেন আমাকে, বিক্রিত পণ্যের ব্যয় কত বের হলো? 2,10,000 বের হলো। তাহলে এখানে আমরা লিখবো 2,10,000 হয়েছে। গড় মজুদ, এই যে দেখেন প্রশ্নে গড় মজুদ দিয়ে দিয়েছে কত? 70,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এই 3 শূন্য কাটেন, এই শূন্য এই শূন্য কাটেন, 7 দিয়ে 21কে কাটলে কয়বার যায়? 3 বার যায়। তাহলে উত্তর হবে 3 বার। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আবর্তন, এই আবর্তন অনুপাতগুলোর উত্তর বের হবে বারে অথবা গুণে। হ্যাঁ, 3 বার বা 3 গুণ, মনে থাকবে 3 বার বা কি বলবো? 3 গুণ। ক্লিয়ার সবাই? একটু বলি, 3 বার বা 3 গুণ। হ্যাঁ, কার্যকারিতা চেনার উপায় হচ্ছে আবর্তন কথা থাকবে, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে 3 বার বা 3 গুণ, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে এ নাম্বার। ক্লিয়ার? আচ্ছা। আর তারল্য অনুপাত কি দিয়ে চিনবো? তারল্য অনুপাত মানে যেটার সাথে চলতি সম্পদ এবং চলতি দায়ের রিলেশন থাকবে সেগুলো। তাহলে আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? এটা আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা তো 5 নম্বর ক্লাসে শিখে আসছি, আর গড় মজুদ তো প্রশ্নে দিয়ে দিয়েছে। আর এই গড় মজুদ মানে কি? সব প্রশ্নে কিন্তু গড় মজুদ দিবে না। গড় মজুদ মানে প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ 2। তখন আমাদেরকে বের করে নিতে হবে, যখন গড় মজুদ দেয়া থাকবে না, প্রারম্ভিক মজুদের সাথে সমাপনী মজুদ যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তেরো নম্বর, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে গড় দেনাদার, দেনাদার আবর্তন অনুপাত 2 বার, নগদ বিক্রয় এত হলে নিট বিক্রয় কত? আচ্ছা, নিট বিক্রয় মানে কি? নিট বিক্রয় মানে যতগুলো বিক্রয় আছে তার যোগফল নিট বিক্রয়, তাই না? অর্থাৎ নিট বিক্রয় মানে আমরা বলতে পারি কি? নিট বিক্রয় মানে আমরা বলতে পারি নগদ বিক্রয় প্লাস ধারে বিক্রয়, ঠিক আছে? নগদ বিক্রয় প্লাস ধারে বিক্রয়। ওকে, তাহলে আমরা কি পাবো বলেন তো? তাহলে আমরা নিট বিক্রয় পেয়ে যাব। ওকে, আচ্ছা, এবার আসি প্রশ্নে। দেখেন এই যে নগদ বিক্রয় কত? 1 লক্ষ টাকা তারা দিয়ে দিয়েছে, প্লাস প্রশ্নে কি কোথাও ধারে বিক্রয় আছে? প্রশ্নে কোথাও ধারে বিক্রয় নাই। যখন দেখবেন এইরকম আবর্তন অনুপাতের মান দিয়ে দিয়েছে, প্রশ্নে যখন দেখবেন এরকম আবর্তন অনুপাতের মান তারা দিয়ে দিয়েছে, তখন সে আবর্তন অনুপাতটা লিখে ফেলবেন, সূত্রটা লিখে ফেলবেন, যে দেনাদার আবর্তন অনুপাত, লিখে ফেলবেন সূত্রটা। ভাইয়া, দেনাদার সৃষ্টি হয় কিভাবে? দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয় করলে। তাহলে ওপরে থাকবে কে? ওপরে থাকবে ধারে বিক্রয়, আর নিচে কে থাকবে? নিচে থাকবে গড় দেনাদার। কে? গড় দেনাদার। ওকে, ওকে, দেনাদার আবর্তন অনুপাত, তাহলে নিচে থাকবে গড় দেনাদার, ওপরে থাকবে ধারে বিক্রয়। এবার একটু মান বসাই আমরা। ভাইয়া, দেনাদার আবর্তন কতবার? 2 বার, মানে এর মান হচ্ছে 2। ধারে বিক্রয় তো লাগবে আমার প্রশ্ন সলভ করতে, রেখে দেন এটাকে। গড় দেনাদার কত? গড় দেনাদার 25,000। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, বা যেটাকে বজ্র গুণন নাকি গুণন বলেন আপনারা, তাহলে কত হবে? ধারে বিক্রয় সমান কি লিখতে পারি? এই যে আড়াআড়ি গুণ করলে 25 দুগুণে কত? 50,000 টাকা, বলতে পারি না? এই যে 50,000 টাকা ধারে বিক্রয়, তাহলে এখানে বসাই দেন 50,000 টাকা। তাহলে আমার নিট বিক্রয় কত হবে? 1,50,000 টাকা, মনে থাকবে? ক্লিয়ার? এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন ভাইয়া। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন, ইসলামী ইউনিভার্সিটির প্রশ্ন, এগুলো আসার মতো প্রশ্ন। ওকে, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, মাথা সেটিং থাকবে, পরীক্ষার হলে যে যাতে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি সেই সক্ষমতা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। দেখি, দেখেন নিচের কোনটি পরিশোধিত আয়ের অনুপাত? ঠিক আছে, আচ্ছা, পরিশোধিত আয়ের অনুপাত, তাই না? দেখেন ভালো করে বুঝেন, ঢাবিতে আসা প্রশ্ন, রাবিতে আসা প্রশ্ন, ইসলাম ইউনিভার্সিটিতেও আসছে। আচ্ছা, পরিশোধিত আয়, ঠিক আছে, পরিশোধিত আয়, এটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে
পে আউট রেশিও। কি বলি? ইংরেজিতে বলি পে আউট রেশিও। পরিশোধিত আয়ের ইংরেজি হচ্ছে পে আউট রেশিও, এটাও একটু মনে রাখবো। পে আউট করা মানে পরিশোধিত করা, ঠিক আছে? তাহলে এই পে আউট রেশিও, দেখেন এটা আপনি মনে রাখতে পারবেন কিভাবে জানেন? ভাইয়া বলেন তো, একটা প্রতিষ্ঠান কোথায় থেকে লভ্যাংশ প্রদান করে, কে বলতে পারে? আমি আপনাকে প্রশ্ন করলাম, একটি প্রতিষ্ঠান তার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করে কোথায় থেকে, কে বলতে পারে দেখি তো ভাইয়া, বলেন। একটি প্রতিষ্ঠান তার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করে কোথায় থেকে, কে বলতে পারে দেখি? বলেন, কোথায় থেকে লভ্যাংশ প্রদান করে, কে বলতে পারে দেখি তো? বলেন, একটা প্রতিষ্ঠান কোথায় থেকে? মুনাফা থেকে। ভেরি গুড, মুনাফা থেকে আমরা লভ্যাংশ প্রদান করি। হ্যাঁ, তো এই পে আউট বলতে কি বোঝাচ্ছে জানেন? এই পে আউট বলতে বোঝাচ্ছে আমার যে লভ্যাংশ প্রদানকে বোঝাচ্ছে। হ্যাঁ, কি আউট করব? পে আউট মানে লভ্যাংশ প্রদানকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন, এই পে আউট রেশিও আমরা বলতে বুঝি যে একটা প্রতিষ্ঠান কোথায় থেকে বললেন? নেট মুনাফা থেকে, তাই না? মুনাফা থেকে, নেট মুনাফা থেকে। এই নেট মুনাফা থেকে পে আউট মানে পরিশোধ করছি। লভ্যাংশ তো দুই প্রকার, একটা বোনাস, একটা নগদ। তাহলে যেটা পরিশোধ করছে তার নাম কি? তার নাম হচ্ছে নগদ লভ্যাংশ। তার নাম হচ্ছে নগদ লভ্যাংশ। তাহলে আমরা একটু মনে রাখবো, পে আউট রেশিও মানে লভ্যাংশ প্রদান করছি। ভাইয়া, কোন লভ্যাংশকে প্রদান করছি? নগদ লভ্যাংশকে। কোথায় থেকে প্রদান করি? নেট মুনাফা থেকে। তাহলে নেট মুনাফা থেকে কতটুকু অংশ আমরা নগদ লভ্যাংশ প্রদান করছি সেটা আমরা জানতে পারবো কি দিয়ে? পরিশোধিত আয়ের অনুপাত বা পে আউট রেশিও দিয়ে। তাহলে দেখি তো আছে নাকি? এখানে কি আছে? নগদ লভ্যাংশ, নেট মুনাফা। এই যে উত্তর পেয়ে গেছি। বিক্রয় না, বিক্রয় না, নেট মুনাফা, গড় বিক্রয় না। তাহলে উত্তর কোনটা? উত্তরে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, নেট মুনাফা জমাকৃত মুনাফা একই জিনিস। হ্যাঁ, সংরক্ষিত মুনাফা, নেট মুনাফা, জমাকৃত মুনাফা সেম। নেট মুনাফার যতটুকু অংশ লভ্যাংশ দিয়ে দিবেন, দেওয়ার পরে যতটুকু থাকবে সেটাই হচ্ছে জমাকৃত মুনাফা, ঠিক আছে? অর্থাৎ নেট মুনাফারই একটা পার্ট হচ্ছে জমাকৃত মুনাফা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আমরা। কি রে ভাই, এবার আসি আমরা, ঠিক আছে? এবার আরেকটা জিনিস শিখবো আমরা। তাহলে আমাদের আবর্তন অনুপাতের আরেকটা প্রশ্ন আমরা সলভ করি, করে আমরা উপার্জন ক্ষমতাতে যাব। হ্যাঁ, আবর্তনের 16 নম্বরটা সলভ করি, তারপর উপার্জনে যাচ্ছি। দেখেন কি জানতে চেয়েছে এখানে। আচ্ছা, এখানে জানতে চেয়েছে গড় দেনাদার কত, তাই না? আচ্ছা, গড় দেনাদার কত জানতে চেয়েছে। দেখেন, আমাদেরকে জানতে চেয়েছে গড় দেনাদার কত। তাহলে প্রশ্নটা আমি পড়ি কি ফরম্যাটে দেয়া আছে। বাকিতে বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, দেনাদার আবর্তন হার 5 হয়। তাহলে দেনাদার আবর্তনের মান দেয়া আছে। তাহলে দেনাদার আবর্তনের মান দেয়া থাকলে আমরা কি করব? দেনাদার আবর্তনের সূত্রটা আগে লিখে ফেলবো। দেনাদার সৃষ্টি হয় কিভাবে? ধারে বিক্রয় করলে। তাহলে উপরে কে হবে? ধারে বিক্রয়। নিচে কে থাকবে? নিচে থাকবে গড় দেনাদার। তাহলে এবার দেনাদার আবর্তনের মান কত দেয়া আছে? 5 দেয়া আছে। ধারে বিক্রয় তো বের করতে, আচ্ছা ধারে বিক্রয়ের মান কত দেয়া আছে? সরি, ধারে বিক্রয় বের করতে বলেনি, ধারে বিক্রয়ের মান দেয়া আছে। দেখেন এই যে বাকিতে বিক্রয় মানে ধারে বিক্রয় কত? 15,000 টাকা। তাহলে আমরা গড় দেনাদার বের করতে পারবো না? এই যে দেখি, তাহলে আমরা গড় দেনাদার সমান কি লিখতে পারি বলেন তো? 5 দিয়ে 15,000 কে কাটা যায়, কত হয়? 3 5 15, তাই না? তার মানে 3,000 টাকা, তাই না ভাইয়া? তাহলে আমাদের কত টাকা? 3,000 টাকা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? এই যে চিন্ময় রয় গাধা, চিন্ময় রয় গাধা, চিন্ময় রয় গাধা। উপরে উপরে গুণ হয় গাধা? উপরে উপরে গুণ হয় কখনো? উপরে উপরে ভাগ হয়, গুণ হয় আড়াআড়ি, গুণ হয় আড়াআড়ি, উপরে উপরে ভাগ হয়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? বলেন, সবাই বুঝতে পেরেছি? এই যে ভুল করবেন, হ্যাঁ এই যে ভুল করে দিবেন 75,000। এই যে চিন্ময় রয়ের অলরেডি
একটা প্রশ্নের 1 মার্ক ধরা খাইলো, এর সাথে আরো যোগ হবে 0.05, মানে ওর জীবন থেকে 1.25 বাদ। বুঝতে পেরেছেন ভাইয়া? এবার আসেন এবার আমরা একটা জিনিস পড়ি, দেখেন। তাহলে কার্যকারিতা পড়লাম, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মুনাফা উপার্জন ক্ষমতা অনুপাত বা উপার্জনক্ষম অনুপাত। ঠিক আছে, পরীক্ষায় আসবে নিচের কোনটি মুনাফা উপার্জন ক্ষমতা অনুপাত। ঠিক আছে, তো আমি কিছু কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি। হ্যাঁ, এগুলোর সংখ্যা হচ্ছে আনলিমিটেড, এগুলোর সংখ্যা হচ্ছে আনলিমিটেড। তো আমি কিছু কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি। কোন অনুপাতের সাথে যদি আপনি মুনাফা, লাভ, হার, আচ্ছা সরি হার না, মুনাফার হার হবে, মুনাফা, লাভ, উপার্জন, আয়, ঠিক আছে, প্রাপ্তি, এই ওয়ার্ডগুলো যদি দেখেন, কোন অনুপাতের সাথে যদি আপনি মুনাফা, লাভ, উপার্জন, আয়, প্রাপ্তি, ঠিক আছে, এই জিনিসগুলো যদি দেখেন, তাহলে সেগুলো হবে মুনাফা উপার্জন ক্ষমতা অনুপাত। যেমন আমরা বলতে পারি, দেখেন, মোট লাভ অনুপাত, বলতে পারি নেট লাভ অনুপাত, পারি না? তারপর আমরা বলতে পারি সম্পত্তির উপর আয় অনুপাত, পারি না ভাইয়া? পারি। তারপর আমরা বলতে পারি বিনিয়োগের উপর আয় অনুপাত, আমরা বলতে পারি শেয়ার প্রতি আয়, যা খুশি আপনি বলতে পারেন। দেখেন, আয় আছে না, লাভ আছে না, লাভ আছে না, আয় আছে না, আয় আছে না, দ্যাট মিনস এগুলো কি হবে? এগুলো সবগুলোই হবে মুনাফা উপার্জন ক্ষমতার অনুপাত। ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? তাহলে আমরা একটু যদি আসি, এই প্রশ্নটা যদি আমরা একটু আসি সলভ করতে, তাহলে দেখি এই প্রশ্নে আমাদেরকে কি বলছে। এই যে উপার্জন ক্ষমতার অনুপাত, তাই না? এই যে দেখেন, উপার্জন ক্ষমতা নিরূপণ করার জন্য নিম্নোক্ত কোন অনুপাত ব্যবহার করা হয় না বলেছে। কি বলেছে? হয় না। এখানে কি বলেছে? প্রারম্ভিক মুনাফা, এ মুনাফা আছে, তার মানে এটা হয়, এটা উত্তর হবে না। সম্পত্তি হতে উপার্জন, উপার্জন আছে, তার মানে এটা মুনাফার অনুপাত। মালিকানার উপর উপার্জন আছে, হবে না। সম্পত্তি আবর্তন আছে, তা আবর্তন দিয়ে কি আমরা উপার্জন ক্ষমতা নির্ণয় করতে জানি? আমরা জানি আবর্তন মানে কি হবে? কর্মতৎপরতা বা কার্যকারিতা, তাই না? কি হবে? কার্যকারিতা হবে, মনে থাকবে। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে ডি নাম্বার। বুঝছি সবাই? পরে যাই। এই যে ভাইয়া, এই প্রশ্নটা একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ সোনামণিরা, এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? শেয়ার প্রতি আয় নির্ণয় কি শিখবো আমরা এখন? শেয়ার প্রতি আয় নির্ণয় শিখবো। হ্যাঁ, দেখা যাচ্ছে আরেকটু, আচ্ছা এবার দেখা যাচ্ছে। দেখেন, শেয়ার প্রতি আয় নির্ণয় শিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, শেয়ার প্রতি আয় নির্ণয়ের আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য। কি বলেছি? সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য নির্ণয় শিখতে হবে। অর্থাৎ সাধারণ যারা শেয়ার হোল্ডার আছে, তারা একটা প্রতিষ্ঠান থেকে কত টাকা পাবে সেটা শিখতে হবে। তো এটা শেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রশ্নে দেখতে হবে কোথায় মুনাফা দেয়া আছে। কি দেয়া আছে? মুনাফা দেয়া আছে। ওকে, তাহলে প্রশ্নটা পড়ি। মুন কোম্পানির কর পূর্ব আয়, এই যে আয় মানে মুনাফা, একই কথা। কত দেয়া আছে?
কর পূর্ব আয় দেওয়া আছে 7 লক্ষ টাকা, তাহলে সেটা আগে লিখি আমরা। হ্যাঁ, দেখেন হইল। কি বলেছে? কর পূর্ব বলেছে, তার মানে কর পূর্ব থেকে করকে বাদ দিতে হয়। তাহলে করকে আমরা বাদ দিব। কর কত? 2,10,000। তাহলে কত হয়? 7 থেকে 2 বাদ দিলে 5, 5 থেকে আরো 10 বাদ দিব, তাহলে 4,90,000 থাকে, থাকে না? আচ্ছা, দিয়েই তো দিয়েছে। কর পরবর্তী আয় 4,90,000, আমি আর বেরো করে ফেলেছি, কোনো সমস্যা নাই। তার কত ভালো দেখেন, এটাকে আমরা বলছি কর পরবর্তী মুনাফা। হ্যাঁ, আচ্ছা এবার আসি। এবার আমরা দেখব, যদি সাধারণ শেয়ার হোল্ডারদের, সরি, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ থাকে, কার? অগ্রাধিকারের লভ্যাংশ যদি থাকে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারের লভ্যাংশ যদি থাকে, তাহলে তাকে বাদ দিব। প্রশ্নে কি অগ্রাধিকার শেয়ার হোল্ডারের লভ্যাংশ আছে? এ অঙ্কে নাই। অনেক ভালো তারা, তার মানে নাই নাই। তাহলে এটা বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটাই হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য হবে। কত? 4,90,000 টাকা। বুঝতে পেরেছেন? প্রশ্ন দুই ভাবে আসে। কোন প্রশ্নে বলে সাধারণ শেয়ার হোল্ডারগণ কত টাকা পাবে, তাহলে এই প্রশ্নে যদি বলতো সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা পাবে, উত্তর হতো 4,90,000 টাকা পাবে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু প্রশ্নে এটা বলেনি, বলেছে শেয়ার প্রতি আয় কত। তাহলে আমাদেরকে জানতে হবে শেয়ার প্রতি আয়কে ইংরেজিতে বলে ইপিএস, আর্নিংস পার শেয়ার। এটা আমরা কি করে বের করব জানেন? সাধারণ শেয়ার হোল্ডারদের প্রাপ্য, এটাকে আমরা ভাগ দিয়ে দিব সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে। কি দিয়ে ভাগ দিব? সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা পাচ্ছে? 4,90,000 টাকা পাচ্ছে। ভাগ দিব কি দিয়ে? সাধারণ শেয়ারের সংখ্যা, এই যে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে, সরি 1 লাখ শেয়ার দিয়ে দিয়েছে। তাহলে এখন 1 লাখ দিয়ে 4,90,000 কে ভাগ দিলে 4.90 হয়। হয়? বলেন তো ভাই কেমনে হয়? ভাগ দেন, আগে শূন্য কাটেন। এই যে সব শূন্য কেটেছেন, কেটেছেন, সরি একটা বেশি কেটে গেল। তাহলে এবার আপনার 10 দিয়ে 49-কে ভাগ দেন, 4 10 কত? 40, থাকে 9, দশমিক নেন, তাহলে একটা শূন্য, 9 10 কত? 90। মিলে গেছে না? তাহলে এই 4.9ও যা, 4.90ও তা। কোনো পার্থক্য আছে? দশমিকের পরের সংখ্যাতে 1 কোটি শূন্য বসান, একই ঘটনা ঘটবে। বুঝছেন সবাই? বোঝা গেল? এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, আরেকটু কঠিনে যাই আমরা। হ্যাঁ, একটু কঠিনে যাব এবার। ওই অঙ্কেরই একটু ডিপ নলেজে ঢুকি আমরা এবার। দেখেন 19 নম্বর প্রশ্নটা পড়ি। একটি কোম্পানির নিট লাভ দেয়া আছে। নিট লাভ মানে কি জানেন? নিট লাভ মানে ট্যাক্স বাদ দেওয়ার পরে যে লাভটা, সেটা। ঠিক আছে, এখানেও বলেছে শেয়ার প্রতি আয় কত। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে শেয়ার প্রতি আয় নির্ণয় করতে বলেছে, মানে সাধারণ শেয়ার হোল্ডারগণ কত টাকা পাবে সেটা বের করা, তাই না? এটা বের করা, এটা বের করা, রাইট? তাহলে আমাদের নিট লাভ দিয়ে দিয়েছে, নেট লাভ দিয়ে দিয়েছে। ট্যাক্স ম্যাক্স আছে, কর আছে না? কর নাই। তাহলে কি আছে এখানে? এখানে অগ্রাধিকার শেয়ার হোল্ডার আছে, তাই না? তাহলে নেট লাভ থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশকে বাদ দিতে হবে। নেট লাভ আছে কত? 70,000 টাকা। এখান থেকে বাদ দিব কাকে? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। তাহলে অগ্রাধিকার শেয়ার মূলধন আছে কত? 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা থেকে 2% অগ্রাধিকার শেয়ার, তার মানে 2% লভ্যাংশ দিতে হবে। তাহলে 5 লাখ টাকার 2% কত হয়? 5 লাখ টাকার 10% হচ্ছে 50,000, আর 5 লাখ টাকার 2% মানে কত হবে? 10 20, তাহলে 2,000 টাকা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করব? 2,000 টাকাকে আমরা মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আমরা এখানে, আচ্ছা 2,000 টাকা কেন লিখলাম, সরি 2,000 টাকা কেন লিখলাম? আচ্ছা, এটা হচ্ছে 5,20,000, তাহলে 5 দুগুণে 10, তাই না? 5,000 দুগুণে 10,000 টাকা হবে, রাইট? 10,000 টাকা হবে। মাথা ঘুরছে আমার হঠাৎ। আচ্ছা, 10,000 টাকা হইলো, ঠিক আছে। তাহলে 70,000 থেকে 10,000 বাদ দিলে থাকে কত? 60,000 টাকা থাকে।
তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটা কারা পাবে? সেটা পাবে সাধারণ শেয়ার হোল্ডারগণ। তাহলে সাধারণ শেয়ার হোল্ডারগণ পাবে কত টাকা? 60,000 টাকা। এখন আমাকে শেয়ার প্রতি আয় নির্ণয় করতে বলেছে না? তাহলে শেয়ার প্রতি আয় বা আর্নিং পার শেয়ার ইপিএস বের করার সূত্র কি? সাধারণ শেয়ার হোল্ডাররা যে টাকা পাবে 60,000, এটাকে ভাগ দিব কি দিয়ে? সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ দিব। তো এই যে দেখেন 10,000 সাধারণ শেয়ার রয়েছে, তাহলে আমরা ভাগ দিব কত দিয়ে? 10,000 দিয়ে। তাহলে কত হবে? 6 টাকা, তাই না? 6 টাকা হয় না? 3 শূন্য কাটেন, এটা এটা কাটেন, তাহলে কত টাকা হয়? 6 টাকা হয়। তাহলে আমার শেয়ার প্রতি আয় বা ইপিএস কত টাকা? 6 টাকা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলি তো। হ্যাঁ 10,000 হবে। সাডেন মাথা ঘুরে উঠলো, বুঝছেন? মাথা কাজ করছে না। এসি লাইন দেওয়া আছে, এসি চালাইতে হবে। রিমোট কই? তো রিমোটই হয়ে গেছে। এই বুঝতে পেরেছি সবাই? একটু বলি তো ভাইয়া, এটা ক্লিয়ার না? আমরা তাহলে এই যে শেয়ার প্রতি আয় নির্ণয় করা কিন্তু আমাদেরকে শিখতে হবে। এই অঙ্কটা আমরা একটু দেখি। XYZ কোম্পানির দায় ও মূলধন অনুপাত 3:2, তাই না? দায় দেয়া আছে কত? 3, আর মূলধন দেয়া আছে 2। যদি ওই কোম্পানির সম্পদের মূল্য হয় 400 কোটি টাকা, তার মানে দায় দেয়া আছে কত বলেন তো? দায় দেয়া আছে, প্রথমটা দায় 3, মূলধন হচ্ছে দ্বিতীয়টা। তাহলে মূলধন কত? মূলধন 2 হইল। এবার আমরা দেখব টাকার দিকে নজর দিব। কোন দিকে নজর দিব? টাকার দিকে। প্রশ্নে কিসের মান দেয়া আছে? টাকার মান দেয়া আছে, সম্পদের মান দেয়া আছে। তাহলে আমরা সম্পদ কিভাবে পাবো বলেন তো? যেহেতু টাকা দেয়া আছে সম্পদের, তাহলে আমাকে অনুপাত থেকে সম্পদ বানাইতে হবে। আমরা জানি কি, দায় আর মূলধন যদি যোগ করি তাহলে সম্পদ পাবো। দ্যাট মিন্স 5 হবে। এখন এই সম্পদ 5 সমান কত দেয়া আছে? 400 কোটি টাকা দেয়া আছে, তাই না? তাহলে আমরা এখন কি করব? 400 কে ভাগ দিব 5 দিয়ে, গুণ দিব কি দিয়ে? প্রশ্নে বলেছে মূলধনের পরিমাণ নিচের কোনটি? তাহলে মূলধনের মান কত যেন? 2, তাহলে আমরা গুণ দিব 2 দিয়ে। প্রশ্নে যদি বলতো দায়ের পরিমাণ কত, গুণ দিতাম কত দিয়ে? 3 দিয়ে। তাহলে আমরা একটু কাটি, 5 8 40, তাহলে আরেকটা শূন্য। 80 দুগুণে কত? 80 দুগুণে হচ্ছে 160, দ্যাট মিন্স 160 কোটি টাকা মাত্র। বুঝতে পেরেছি সবাই? 20 নম্বরটা কি বুঝতে পেরেছি আমরা? একটু বলি তো ভাইয়া, বলেন 20 নম্বরটা বুঝতে পেরেছেন? কোথায় আসছে দেখেন, যশোর বিজ্ঞান প্রযুক্তি, তাই না? এই যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেয়েছি, হ্যাঁ এই প্রশ্নটা মনে মনে খুঁজছিলাম। দেখেন 21 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেয়েছি আমরা। ওকে, দেখেন 21 নম্বর প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন কি বলেছে, সম্পত্তির ওপর উপার্জন হার কত? উপার্জন মানে কি? উপার্জন মানে মুনাফা, তাই না? উপার্জন মানে কি? মুনাফা, তাই না? তাহলে সম্পত্তির ওপর উপার্জন হার বলেছে, তাহলে একটু আমরা মনে রাখবো সম্পত্তির ওপর উপার্জন হার। ওপরে কে থাকবে? উপার্জন। ওপরে কে থাকবে? উপার্জন, মানে ওপরে থাকবে হচ্ছে মুনাফা। উপার্জন মানে হচ্ছে মুনাফা, ঠিক আছে? তাহলে ওপরে কে থাকবে? ওপরে থাকবে হচ্ছে মুনাফা। সম্পত্তির ওপর উপার্জন, উপার্জন মানে মুনাফা, ওপরে থাকবে উপার্জন। কিসের ওপর? সম্পত্তির ওপর, তার মানে সম্পত্তি থাকবে নিচে। তাহলে সূত্রটা হবে সম্পত্তি না, সূত্রটা হবে গড় সম্পত্তি। সূত্রটা কি হবে? গড় সম্পত্তি। হার কত বলেছে না? হার মানে গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে গুণ দিব, তাহলে মান বের হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি তো ভাইয়া, প্রশ্নে কি মুনাফা দেয়া আছে? এই যে নিটাই, নিটাই মানে কি? মুনাফা দেয়া আছে কত? 96,000 টাকা, তাই না? আচ্ছা, 96,000 টাকা হয়েছে। আচ্ছা, এবার অঙ্ক সলভ করতে আমার কি লাগবে বলেন তো? এবার অঙ্ক সলভ করতে আমার গড় সম্পত্তি লাগবে। তাহলে গড় সম্পত্তির সূত্র কি বলেন তো ভাইয়া, কে বলতে পারি?
গড় সম্পত্তির সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ প্লাস সমাপনী সম্পদ ভাগ কত, ভাগ হচ্ছে 2। তাহলে প্রশ্নে দেখি তো, বছরের শুরুতে মানে প্রারম্ভিক সম্পদ ছিল 15 লক্ষ টাকা, কত 15 লক্ষ টাকা, প্লাস বছর শেষে, শেষে মানে সমাপনী সম্পদ হচ্ছে 9 লাখ টাকা, 9 লাখ লিখে দিলাম, ভাগ হচ্ছে 2। তাহলে 15 আর 9 কত, 24, 24 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া, 12 লক্ষ টাকা। তাহলে আমার গড় সম্পত্তি কত হইল, 12 লক্ষ টাকা হইল, গুণন 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটেন, কেটেছেন, এখানে শূন্য আছে কয়টা, একটা দুইটা তিনটা, এখানেও একটা দুইটা তিনটা, কেটে দেন। 12 দিয়ে 96 কে কাটলে কয়বার যায়, 8 বার যায়, 8 12 96, দ্যাট মিনস উত্তর হবে 8%। উত্তর হবে কত, 8%। কেন পার্সেন্ট হইল, 100 দিয়ে গুণ করলে যেহেতু হার বলেছে, আর এই মুনাফার মানগুলো সবসময় পার্সেন্টেজে বের হয়, তাহলে উত্তর হবে 8%। সবাই কি বুঝতে পেরেছি? ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ মাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভুল করবেন না, ঠিক আছে, এই জায়গাতে যাতে কোনো ভুল না হয়। এবার দেখি আমরা এই প্রশ্নটা আমরা একটু সলভ করি, দেখি 22 নম্বর বলেছে দায় মালিকানা অনুপাত 30%, মোট দায় 36,000 টাকা হলে মোট সম্পত্তির পরিমাণ কত। দেখেন একটু বুঝতে হবে ভাইয়া, মান দেয়া আছে দায়ের আর মালিকানা, দুইটা জিনিস দেখছি, কিন্তু মান দেয়া আছে শুধু 30%, একটা মান দেয়া আছে, তাহলে কেমনে কি হবে? তার মানে মনে রাখবেন এখানে প্রথমে যেটা থাকে, প্রথমে কে আছে, দায়, এই দায়ের মান হচ্ছে 30%, মনে থাকবে, আর পরে কে আছে, মালিকানা, মালিকানার মান তো দেয়া নাই, তার মানে সেটা ধরে নিতে হবে মালিকানা 100%, কত পার্সেন্ট, 100%, মানে 100%। এখন এই পার্সেন্ট কেটে দেন, পূর্ণ সংখ্যা হয়ে গেল। অর্থাৎ আমরা যদি কোনো অনুপাতের অঙ্কে যদি এমন দেখি যে চলতি অনুপাত, সাপোজ আপনাকে বলেছে চলতি অনুপাত কত, 4, এমন বলে দিয়েছে আপনাকে। এখন আমি জানি অনুপাতের মধ্যে দুইটা জিনিস থাকে, চলতি অনুপাতে দুইটা জিনিস আছে না, একটা চলতি সম্পদ, আরেকটা চলতি দায়। তার মানে প্রথমে যেটা থাকে, এই যে 4 দিয়েছে, 4 মানে প্রথমে যে মানটা থাকে চলতি সম্পদ, এটার মান 4। এখন এটা তো পার্সেন্ট দেয়নি, সংখ্যা দিয়েছে, যদি সংখ্যা থাকে তাহলে পরে যে চলতি দায় এটার মান ধরে নিব আমরা 1। আর যদি পার্সেন্টেজে যদি মান দেয় 30% বলেছে, তার মানে প্রথমে যেটা থাকবে, যেমন এখানে দায় বলেছে, দ্যাট মিন্স দায়ের মান হবে 30, পরে কে আছে, মালিকানা, তাহলে মালিকানার মান হবে কত, যেহেতু পার্সেন্ট বলেছে না, তাহলে আমাকে ধরে নিতে হবে 100। আমি কি ঘটনা বুঝতে পেরেছি? তাহলে এখানে ঘটনা কি হইলো, এখানে ঘটনা হলো দায় মালিকানা দুইটা জিনিস আছে, কিন্তু মান দিয়েছে একটা জিনিসের, তার মানে প্রথমে যেটা আছে সেটাই হচ্ছে 30, পরে যেটার মান দেয়া নাই ওটা 100। এখন বলেছে মোট দায় 36,000 টাকা, তার মানে এই যে দায়, এই দায় 30 মানে কত, 36,000 টাকা, মনে থাকবে, ওকে। হলে মোট সম্পত্তির পরিমাণ কত, তাহলে এখন সম্পত্তি আমরা বের করি, দায় আর মালিকানা সত্ত্ব যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, সম্পত্তি পাবো না। তাহলে সম্পত্তি কত, 30 আর 100 কত হবে, 130 হবে না, 130 হবে। তাহলে এখন আমরা কি করব, এ 36,000 সমান 30, তাহলে লিখি 36,000 ভাগ 30, গুণ দিব কি দিয়ে, বলেছে সম্পত্তির পরিমাণ কত, তাহলে সম্পত্তির মান কত, 130 দিয়ে গুণ দিব, 130 দিয়ে গুণ দেন, দিয়েছেন। তাহলে আমরা একটু কাটাকাটি করি, দেখি কত হয়, এটা দিয়ে কাটলাম, এটা দিয়ে কাটলাম, কেটেছি, 3 দিয়ে 36 কে কাটলে কয়বার যায়, 12 বার যায়, শূন্য আছে কয়টা, 1 2 3। আচ্ছা, এবার 13 12 গুণ করেন, 13 12 গুণ করলে কত হয়, 13 10 130, আর 13 দিয়ে আবার 2 কে দেন, 13 2 26, তাহলে 130 আর 26 কত হয়, 156 হয়, তাই না। আর শূন্য আছে কয়টা, শূন্য আছে 1 2 3টা, দ্যাট মিন্স উত্তর হবে 1,56,000 টাকা। আছে না 1,56,000, এই যে আমার জন্য অপেক্ষা করছে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? একটু বলি তো, এই প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি না পারিনি বলেন? 22 নম্বর প্রশ্ন কি ক্লিয়ার সবাই? একটু বলি, 22 নম্বর প্রশ্নটা কি বুঝতে পেরেছি আমরা? কই কমেন্ট, কই সবার কমেন্ট করা ভুলে গেলেন নাকি? কমেন্ট, রিয়াকশন কই সব?
কি বুঝেননি? বোঝার চেষ্টা করেছেন? কি বুঝেননি বলেন তো? কে কে বোঝেননি তারা কমেন্ট করেন। কে কে বুঝেননি কমেন্ট করেন। যারা যারা বুঝেননি তারা কমেন্ট করেন যে বুঝিনি। শফিকুল কোনোদিনই বুঝতে পারে না। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, উড়ন্ত পাখি তো উড়েই বেড়াবেন। দেখেন, এখানে কয়টা জিনিস দেয়া আছে? দুইটা হিসাব দেয়া আছে, একটা দায় একটা মালিকানা সত্ত্ব। দুইটা জিনিস দেয়া আছে না, 1 আর 2? কি দুইটা মান দেয়া আছে না? কিন্তু অনুপাতের মান দেয়া আছে একটা, শুধুমাত্র কয়টা? একটা মান দেয়া আছে। তাহলে কি হয়? হয় না। 30% দেয়া আছে। তার মানে প্রথমে কে আছে? প্রথমে দায় আছে। তাহলে যে মানটা দেয়া থাকবে সেটা হচ্ছে প্রথমটার মান। ওকে, পরে কে আছে? মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের মান কই? সেটা কি প্রশ্নে দিয়েছে? মালিকানা সত্ত্বের মান কি প্রশ্নে দিয়েছে? হওয়ার কথা ছিল এরকম 30%, 40% এরকম থাকার কথা ছিল। তার মানে প্রথমটা দায়, পরেরটা মালিকানা সত্ত্ব। কিন্তু পরেরটা তারা দিয়ে দেয়নি। তো এমন যদি হয় যে প্রথমটার মান দিয়েছে, একটা মান দিয়েছে, এই একটা মান প্রথমটার মান হবে, মালিকানা সত্ত্বের মান নাই, তাহলে যেহেতু এটা পার্সেন্টেজে মান দেয়া আছে, সে কারণে এ পরে যে মানটা দেয়া নাই, পরে যে মানটা দেয়া নাই, লেখা হচ্ছে না কেন এখানে? কি ব্যাপার? একটু দাঁড়ান, কি হইল? ঠিকই তো আছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, দেখেন, দায় মালিকানা সত্ত্ব, দুইটা হিসাব আছে, দায় মালিকানা সত্ত্ব, কিন্তু মান দেয়া আছে একটা। হিসাবে তো দায় মালিকানা সত্ত্ব মানে দুইটারই মান দেয়া থাকবে, কিন্তু মান দিয়েছে কয়টার? একটার। তার মানে প্রথমে কে আছে? দায়। তাহলে যে মানটা দেয়া আছে এটা প্রথমটার মান 30, মালিকানা সত্ত্বের মান দেয়া নাই। তার মানে আপনাকে এখানে মালিকানা সত্ত্ব ধরে নিতে হবে কত জানেন? যেহেতু মানটা দেয়া আছে কিসে? পার্সেন্টেজে, তাহলে আপনাকে ধরে নিতে হবে 100। এবার বুঝছেন? আচ্ছা, এবার আমার মোট দায়ের টাকা দিয়েছে 36,000, তাহলে এই যে দায় 30,000 সমান কত? 36,000। ওকে, প্রশ্নে বলেছে সম্পত্তির পরিমাণ কত, তাহলে সম্পত্তি আমাকে বের করতে হবে, এ মান থেকে সম্পত্তি বের করতে হবে। তাহলে সম্পত্তি কি করে বের করব ভাইয়া? দায়ের সাথে মালিকানা সত্ত্ব যোগ করলে সম্পত্তি পাই না, এ সমান এল প্লাস ওই সমীকরণ থেকে। তাহলে সম্পত্তি কত হলো? 130 হইলো। এখন এটা তো আমাদের অঙ্ক ইজি হয়ে গেছে। 36,000 সমান কত? 30। তাহলে 36,000 টাকা থাকবে উপরে, 30 থাকবে নিচে। হয়েছে? গুণ দিব কি দিয়ে? প্রশ্নে বলেছে সম্পত্তির পরিমাণ কত, তাহলে সম্পত্তির মান কত? 130। তাহলে আমরা গুণ দিব 130 দিয়ে। ঠিক আছে, ক্যালকুলেট করেন, 1,56,000 হয়। কেমনে হয় দেখাই দিয়েছি আগে। বুঝতে পেরেছেন এবার? 70,000 কেন হবে? হ্যাঁ, 70,000 কেন হবে? 70 কেন হবে? এখানে কি দুইটা মিলে 100 হইতে হবে এমন কোনো কথা আছে? 70% কেন হবে? 70% কেন হবে? এই যে 70% কেন হবে? দায় মালিকানা অনুপাত বুঝেন? দায় মালিকানা বুঝেন? হ্যাঁ, দায় মালিকানা বুঝেন? দায় মালিকানা মানে কি? দায় মালিকানার সূত্র হচ্ছে উপরে দায়, নিচে মালিকানা। ঠিক আছে, এখন এই দায় মালিকানা কি বলেছে? 30% বলেছে না? তাহলে 30% কেমনে হবে? দেখেন 30% কেমনে হয়। ঠিক আছে, 30% বলেছে, তাই না? তার মানে এই যে দায় হচ্ছে ছিল 30, মালিকানা ছিল 100, পার্সেন্টেজে মান আসছে, তার মানে গুণ করতে হবে 100 দিয়ে। তাহলে এই 100 কাটেন, তাহলে এই দায় মালিকানা কি 30% হচ্ছে? যে 30 100 দিয়ে গুণ করেছেন মানে কি 30% হচ্ছে? হুম, যেটা বলছি শুনে নেন, হ্যাঁ, মাতাব্বরি করেন না, মাতাব্বরি করলে প্রবলেম। ঠিক আছে,
30% মিনস কি 100-র মধ্যে 30%, বোঝা গেছে? 70-এর মধ্যে হলে কি 30% হয়? বলেন। যতটুকু পড়াইলাম ক্লিয়ার হয়েছি সবাই? একটু বলি, যতটুকু পড়াইলাম সবাইকে ক্লিয়ার হয়েছি? আচ্ছা, তাহলে মুনাফা উপার্জন ক্ষমতা হয়েছে না? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতার অনুপাত। কি পড়বো? আর্থিক সচ্ছলতার অনুপাত পড়বো। ওকে, আর্থিক সচ্ছলতা দিয়ে আমরা কি করি জানেন? প্রতিষ্ঠানের দায় বা মোট দায় পরিশোধ ক্ষমতা যাচাই করি। প্রতিষ্ঠানের দায়, অথবা আমরা বলতে পারি মোট দায়, অথবা আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করি। মনে থাকবে? ক্লিয়ার ভাইয়া? আর প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় বললে কোন অনুপাত হবে বলেন তো? আপনারাই বলেন, সবাই কমেন্ট করেন। প্রতিষ্ঠানের দায়, মোট দায় বা দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করব কোনটি দিয়ে? আর্থিক সচ্ছলতা দিয়ে। আর প্রতিষ্ঠানের যদি আমি বলি স্বল্প মেয়াদী দায় বা চলতি দায়, তাহলে কোন অনুপাত হবে বলেন? এই অনুপাতগুলো হচ্ছে এরকম, দেখেন খুবই সহজ। সম্পত্তি মালিকানা অনুপাত, খুবই সহজ। কি বলেছে? সম্পত্তি মালিকানা অনুপাত, খুবই সস্তা। প্রথমে সম্পত্তি না, তাহলে ওপরে থাকবে সম্পত্তি মানে সম্পদ, আর পরে মালিকানা, তার মানে নিচে মালিকানা থাকবে। ঠিক আছে, এরকম। তারপরে দেখেন দায় মালিকানা অনুপাত, প্রথমে কে আছে? দায়, নিচে কে? মালিকানা, তার মানে ওপরে থাকবে দায়, নিচে থাকবে হচ্ছে মালিকানা সত্ত্ব। তারপরে কে? সম্পত্তি দায় অনুপাত, প্রথমে কে আছে? সম্পদ, নিচে কে আছে? দায়। এরকম, খুবই ইজি। এগুলো হচ্ছে আমাদের আর্থিক সচ্ছলতার অনুপাত। ঠিক আছে, তারপর আপনাকে বলতে পারে ঋণ মূলধন অনুপাত, এটাও বলতে পারে। ভাইয়া ঋণ মানে কি? ঋণ মানে হচ্ছে দায়, মূলধন মানে কি? মালিকানা সত্ত্ব। তাহলে কার মধ্যে গেল বলেন তো? এই যে দায় মালিকানা সত্ত্ব অনুপাত, একই কথা। ঋণ মূলধন অনুপাতও যা, দায় মালিকানা সত্ত্ব অনুপাতও তা। কেন? কারণ ঋণ হচ্ছে দায় হিসাব, মূলধন মালিকানা সত্ত্ব হিসাব। ঘটনা ক্লিয়ার? এই সবাই কি বুঝতে পেরেছি এগুলো? হ্যাঁ, তারল্য অনুপাত, ভেরি গুড। এই তো বুঝতে পেরেছেন, তাহলে ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি, তাই না? আরেকটা জিনিস একটু মনে রাখবেন, হ্যাঁ, সেটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। এই মূলধন গিয়ারিং অনুপাত একটি আর্থিক সচ্ছলতার অনুপাত। ঠিক আছে, এটাই অ্যাডমিশনের জন্য জানলে ইনাফ। এটা থেকে কখনো ম্যাথ আসবে না। কেন আসবে না? কারণ এটা দুইটা সূত্র ইউজ হয়। এখন স্যাররা কোন সূত্র দিয়ে অঙ্ক দিবে আমরা তো জানি না। খালি মনে রাখবেন মূলধন গিয়ারিং অনুপাত হচ্ছে একটি আর্থিক সচ্ছলতার অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত মানে কি জানেন? জানার দরকার নাই, জেনে লাভ নাই, কারণ দরকার নাই। পরীক্ষাতে আসলে খালি মনে রাখবেন মূলধন গিয়ারিং অনুপাত একটি আর্থিক সচ্ছলতার অনুপাত, এতটুকু মনে রাখলেই হবে। ক্লিয়ার? এই মূলধন গিয়ারিং অনুপাত হচ্ছে আর্থিক সচ্ছলতার অনুপাত, এতটুকু জানলেই হবে। ঠিক আছে, আর জানার দরকার নাই, বেকার মাথা নষ্ট করে লাভ নাই। এখন আমি দুইটা জিনিস নিয়ে আপনাদেরকে একটু কথা বলবো, দিয়ে ক্লাস শেষ করে দিব। দেখেন, পরীক্ষা দিয়েছেন আজকে সবাই? আপনারা কি আজকে সবাই পরীক্ষা দিয়েছেন? কত পেয়েছেন কে পরীক্ষায় বলেন তো দেখি? 1 থেকে 6 লেকচারের যে পরীক্ষা হলো সেটা কি দিয়েছেন সবাই আজকে? দেখি, দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস। ইম্পর্টেন্ট জিনিস সব শেষে পড়তে হয়, কারণ সব শেষে ছেলে মেয়ে ক্লাসে থাকে।
এই দুইটা জিনিস কি এক ভাই বলেন তো? এই দুইটা জিনিস কি এক? একটা হচ্ছে আবর্তন, দেখেন তো, সম্পত্তি আবর্তন অনুপাত, আরেকটা সম্পত্তির ওপর মুনাফার অনুপাত। দুইটা কিন্তু আলাদা, কিন্তু আমরা পোলাপান কি করি, দুইটাই পরীক্ষায় আসে, আমরা দুইটা পোলাপান এক করে ফেলি দুইটা, কিন্তু না। মনে রাখবেন সম্পত্তির আবর্তন মানে, এই আবর্তন মানে হচ্ছে বিক্রয়, এই আবর্তন মানে কি বিক্রয়। তাহলে ওপরে থাকবে নিট বিক্রয়, কি থাকবে নিট বিক্রয়, আর নিচে থাকবে গড় সম্পদ। নিচে কে থাকবে, নিচে থাকবে গড় সম্পদ, মনে থাকবে। সম্পত্তির ওপর মুনাফা, এই মুনাফা মানে নিট মুনাফা। এখানে কাজ হবে কি নিয়ে, মুনাফা নিয়ে, যে অঙ্ক আজকে সলভ করাইলাম। তাহলে সূত্র হবে এখানে নিট মুনাফা, নিচে থাকবে গড় সম্পদ। আমরা কি পার্থক্য দুইটা বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি পার্থক্য দুইটা বুঝতে পেরেছি? আর এই অঙ্কগুলো যখনই দিবে আপনাকে কনফিউজ করার জন্য একই অঙ্কে বিক্রয়ের মানও দেয়া থাকবে, মুনাফার মানও দেয়া থাকবে, যাতে করে আপনি দুইটার মাঝে প্যাচ লাগাই ফেলেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে মনে রাখবেন যখন মুনাফার অনুপাত বলবে তখন মুনাফা নিয়ে কাজ করব, বিক্রয়ের কোনো দরকার হবে না। আবার যখন আবর্তনের অনুপাতের কথা বলবে আমরা বিক্রয় নিয়ে কাজ করব, তখন মুনাফার দরকার হবে না। দেখবেন এই দুইটা নিয়ে যত পরীক্ষায় প্রশ্ন আছে আপনার এই বিক্রয়ের টাকাও দিবে, মুনাফার পরিমাণের টাকাও দিবে। যেমন আজকে আমরা একটা অলরেডি সলভ করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা, এই যে দেখেন সম্পত্তির ওপর উপার্জন হার, উপার্জন হার মানে মুনাফার হার। তার মানে এখানে আমি কাজ করব কি নিয়ে, এখানে আমি কাজ করব মুনাফা নিয়ে। কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য দেখেন এই যে বিক্রয় দিয়ে রেখেছে, তো আমরা পোলাপান একটু কনফিউজড হয়ে যাই তখন, যে ভাইয়া বিক্রয় নিয়ে কাজ করব না আয় নিয়ে কাজ করব। ভাই বিক্রয় মানে মনে রাখবেন, বিক্রয় মানে হচ্ছে আবর্তন। বিক্রয় মানে কি আবর্তন, আবর্তন মানে কি বিক্রয়। আর উপার্জন মানে তো বুঝতেই পারছি আয়। ঘটনা ক্লিয়ার? কনফিউশনটা কি দূর হলো সবার? একটু বলি, ঠিক আছে? অনেক সময় লাগবে, সময় তো লাগবে, খেলা তো হবে অ্যাকাউন্টিং নিয়ে, গুচ্ছের খেলাই তো হবে অ্যাকাউন্টিং নিয়ে। তো ঠিক আছে, আজকে আমরা লেকচার 8 শেষ করলাম, ঠিক আছে? আজকে লেকচার 8 শেষ করলাম। কালকে আবার অ্যাকাউন্টিং ক্লাস আছে দুপুর 2টা 30 মিনিটে, শনিবার দুপুর 2টা 30 মিনিটে আমাদের ক্লাস আছে। আমাদের এই সপ্তাহে শনি সোম বৃহস্পতি ক্লাস হবে এবং শুক্র ক্লাস হবে, অর্থাৎ এই সপ্তাহে আমাদের অ্যাকাউন্টিং শেষ হয়ে যাবে। ওকে, এই সপ্তাহে অ্যাকাউন্টিং শেষ হবে মিন্স আজকে কত রমজান, আজকে হচ্ছে 9 রমজান শেষ হইলো আমাদের। 16 রমজানে আমাদের অ্যাকাউন্টিং কমপ্লিট হয়ে যাবে, 12টা লেকচার অ্যাকাউন্টিং এর কমপ্লিট হয়ে যাবে। এরপরে এই 12টা লেকচার বারবার রিভিশন দিবেন। আমি কিছু ঈদের মধ্যে টাস্ক দিব, ফাইনাল সাজেশন দিব, কিছু ক্লাসের লিঙ্ক দিব, এগুলো আপনারা বারবার করবেন। মডেল টেস্ট দিবেন, এই 12টা লেকচারের উপর আমি 12 সেট প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিব, সেটার উপর আপনারা পরীক্ষা দিবেন বাসায়। প্লাস হচ্ছে কি করবেন, আমাদের ওই যে ঈদের পরে, ঈদ কত তারিখে, 18 19 বা 19 20 মনে হয়, তো ঈদের পরে আমাদের আপনাদের যে 27 তারিখে এক্সাম, এক্সামের আগে আমি 2টা ক্লাস নিব, ঠিক আছে? দিয়ে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো সবাই নিয়াত করে রাখেন যে আমাদের 8টা ক্লাস শেষ হইলো, টোটাল 12টা ক্লাস হবে, আর 4টা ক্লাস বাকি থাকলো। এই 4টা ক্লাস আমাদের যে আপকামিং যে উইক, অর্থাৎ কালকে থেকে যে শুরু হচ্ছে, কালকে 9ম চ্যাপ্টার হয়ে যাবে, সোমবারে 10ম হবে, বৃহস্পতিবারে 11তম হবে, এবং শুক্রবার সকালবেলা 12তম হয়ে ছুটি আপনাদের। ঠিক আছে, বোঝা গেছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, অনেক রাত হয়ে গেছে, পড়াশোনা করেন সুন্দর করে, পড়াশোনাটা করতে থাকেন, রমজান মাস কষ্ট হবে কিন্তু পড়াশোনাটা করতে থাকেন। ওকে, যারা এখনো ক্লাস করছেন না, ইয়ার কি ফাজলামো মনে করছেন যে গুচ্ছে পরীক্ষা দিলে চান্স হয়ে যাবে, এত সস্তা না, এত সস্তা না। গতবার অনেকে মনে করেছিল কিন্তু চান্স পাইনি, এত সহজ হবে না। আপনার কাছে যদি সহজ হয় তাহলে মনে রাখবেন আপনারও বাপ দাদারা বসে আছে ভালো করার জন্য। আপনার অবস্থান থেকে আপনি যদি মনে করেন যে গুচ্ছ সহজ হবে, তাহলে মনে করবেন আপনার বাপ দাদারা বসে আছে, ওই 2500-3000 স্টুডেন্ট থাকে যারা গুচ্ছে অনেক ভালো করবে, আপনার চেয়ে ভালো করবে, আছে। সিরিয়াস যদি না হন ভালো রেজাল্ট আপনি পাবেন না, এতটুকু বলে রাখছি। আর একটা কথা বারবার বলতাম যে সব টিচারের ক্লাসগুলো এসে করেন, লাইভে এসে করার ট্রাই করেন, কারণ আপনি লাইভে এসে ক্লাস করছেন মিন্স আপনি পড়াশোনার ধারাবাহিকতায় আছেন। আর আপনি আজকে একটা লাইভ ক্লাস করলে পরেরটা মিস দেন, তার মানে আপনার পড়াশোনা ঠিক মতো চলছে না। এটা আপনি 100% আপনার পড়াশোনা ঠিক মতো চলছে না, এটা আপনি যতই অস্বীকার করেন।
প্রতিটা লাইভে এসে ক্লাস করেছে, তার মানে সে ছেলেটার সে দায়িত্ববান আছে, তার রুটিনটা ওই করে সাজানো, সে রুটিন মাফিক চলে, তার পড়াশোনাটা ওই লেভেলে আছে। আর আপনি আজকে একটা লাইভ ক্লাস করলে 4 দিন নাই, ক্লাসে আসলেন এসে নাই। এই যে 229 জন হয়েছিল, এখন শেষ হইতে হইতে 170-80 জনে শেষ হয়ে যাবে, মানে 40 জন আউট। তার মানে 40 জন নাই, ট্র্যাকে নাই, আসছে ক্লাস দেখেছে, হয় মনে করেছে এই বাড়ি তো না, মনে করেছে এগুলো আমার দ্বারা হবে না, এই চ্যাপ্টার থেকে আমি উত্তরই করবো না, হবে না, চান্স হবে না। ঠিক আছে, গুচ্ছ অত সহজ না, এটা মাথায় রেখেন। তো যাই হোক, ভালো ভালো থাকেন সবাই, শেষ করলাম, হ্যাঁ, আল্লাহ হাফেজ।